আচ্ছা, তো দেখো আমরা হৃৎপিণ্ডের রোগ পড়ব। প্রথমে হৃৎপিণ্ডের রোগ পড়ার আগে আমাদের হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের কিছু মাধ্যম শিখবো আমরা, যে আমরা হৃৎপিণ্ডের রোগ কিভাবে নির্ণয় করি। হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের মাধ্যম, আমরা হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের কিছু মাধ্যম শিখবো, যে আমরা কিভাবে হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করতে পারি। আমরা হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করার জন্য কিছু টেস্ট, বা আমরা হৃৎপিণ্ডের জন্য রোগ নির্ণয়ের মাধ্যম বা কিছু টেস্ট, আমরা কিছু টেস্ট করে থাকি হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য। সেই টেস্টগুলো নিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করব, তারপর আমরা হৃৎপিণ্ডের রোগগুলোর মধ্যে যাব। তো এই টেস্ট নিয়ে আসলে অনেকগুলো গল্প আছে, সেই গল্পগুলো আসলে তোমাদের জানাতে চাই। যে প্রথমত হচ্ছে যে আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি। নর্মালি হচ্ছে যে আমরা চেস্ট এক্সরে করি। চেস্ট এক্সরে নামে একটা টেস্ট রয়েছে, যেখানে আমরা আমাদের এই বক্ষপিঞ্জরের এক্সরে করি। এক্সরে করে আমরা কি জানতে পারি? এক্সরে করে আমরা জানতে পারি আমাদের হৃৎপিণ্ড কোন পাশে আছে। হৃৎপিণ্ড কি আমাদের ডান পাশে আছে, না হৃৎপিণ্ড আমাদের বাম পাশে আছে। এবং এক্সরে করলে আমরা কিন্তু এই যে হার্ট রয়েছে, এই হার্টের কি পাই? একটা শ্যাডো পাই, যে আমরা একটা সাদা অংশ হয়ে থাকে আমাদের হার্টটা। কারণ আমাদের হার্টটা প্রায় মোটামুটি হার্টের মধ্যে কোনো বায়ু নেই। সো আমাদের এক্সরে যখন যায়, যে জায়গায় বাতাস থাকে সেই জায়গা হয় কালো, যে জায়গায় বাতাস থাকে না এক্সরে হয় সেই জায়গায় কি সাদা হয়। কারণ কি, বাতাস হচ্ছে এক্সরেটাকে আটকায় রাখে, আর যেখানে বাতাস নেই সেখান থেকে এক্সরে চলে যায়, তার মানে এপাশ থেকে ওপাশ চলে যায়, সাদা দেখা যায়। তো একটা এক্সরের মধ্যে সাদা যে অংশ বা সাদা যে শেপটা আসে, এটা হচ্ছে হৃৎপিণ্ডের শেপ। তো আমরা হচ্ছে যে নর্মালি একটা এক্সরে করে আমরা কি দেখতে পারি? নর্মালি একটা এক্সরে করে আমরা হচ্ছে কি দেখতে পারি? আমরা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান দেখতে পারি। কি দেখতে পারি? হৃৎপিণ্ডের অবস্থান, যে আমাদের হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত রয়েছে। আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি চেস্ট এক্সরে। আমরা এটাকে কি বলি? চেস্ট এক্সরে। আমাদের বক্ষপিঞ্জরের একটা এক্সরে করে আমরা হৃৎপিণ্ডের অবস্থান দেখতে পারি, যে হৃৎপিণ্ড ডান পাশে আছে না হৃৎপিণ্ড বাম পাশে আছে। তো এইখান থেকে আমরা কি জানতে পারি? হৃৎপিণ্ড কি ডানে আছে না বামে আছে। আরেকটা জিনিস আমরা জানতে পারি, যে আমাদের হৃৎপিণ্ডের আকৃতি কি বড় হয়ে গেছে কিনা। হৃৎপিণ্ডের আকৃতি কি সেম আছে, না হৃৎপিণ্ডের আকৃতি বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা হৃৎপিণ্ডের আকৃতি বড় হয়ে গেছে কিনা এটা বুঝতে পারি। হৃৎপিণ্ড বড় হয়ে গেলে কি বলি? কার্ডিও মেগালি। কি বলি? কার্ডিও মেগালি। মেগা মানে বড় হয়ে যাওয়া, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে আমরা বলি কার্ডিও মেগালি। সো এই যে কার্ডিও মেগালি হয়েছে কি না, সেটাও এই শ্যাডো দেখে বুঝতে পারি। যদি দেখি শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে, তখন আমরা কি বলি? যে না, কার্ডিও মেগালি মেবি দেখা গিয়েছে। তো কার্ডিও মেগালি বা আমাদের এই হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, এই দুইটা যে ব্যাপার রয়েছে, এই দুইটা ব্যাপার আমরা হচ্ছে যে এই দুইটা ব্যাপার আমরা কি থেকে বুঝতে পারি? এই দুইটা ব্যাপার হচ্ছে যে আমরা এই চেস্ট এক্সরে থেকে জানতে পারি যে কার্ডিওমেগালি বা আমাদের হৃৎপিণ্ড বড় হয়ে গেছে কিনা। এবং হৃৎপিণ্ড কেন বড় হবে? হৃৎপিণ্ড বড় হবে যখন হৃৎপিণ্ডের অনেক বেশি কাজ করা লাগে, অতিরিক্ত পাম্প যখন করা লাগে, তখন আমাদের হৃৎপিণ্ড বড় হয়ে যায়। এখন হচ্ছে যে আসো যে আমি একটু আমার লাইফের গল্প থেকে তোমাদের এই হৃৎপিণ্ডের টেস্টগুলো পড়ানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার আম্মু নর্মালি হচ্ছে যে অনেক বছর আগে থেকে, প্রায় আরও 6-7 বছর আগে থেকে তার হার্টের নানা প্রকার সমস্যা দেখা যায়। তো প্রায়শই রাতে মানে তো কিছুদিন পর পর 3-4 মাস পর পর আমার আম্মু হঠাৎ করে রাতের বেলা প্রচণ্ড বুক ব্যথা ওঠে। বুক ব্যথা থেকে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মাঝে মাঝে সে অজ্ঞানের মতো হয়ে যায়। বাট কোনোভাবেই, মানে ধরো তুমি তাকে 2 পায়ে 2 জন ধরছো, 2 হাত 2 জন ধরছো, মানে 5-6 জন মিলেও তাকে টেনে হসপিটালে কখনো নেওয়া যাবে না। মানে হচ্ছে মায়ের একটু কেমন জানি হয়, যে তারা অসুস্থ হলে হাসপাতালে যাইতে চায় না। মানে আমার আম্মুর টেনেও আমি কখনো হসপিটালে নিয়ে যেতে পারি না। বুক ব্যথা করতেছে, বলে না আমি একটু ওষুধ খাই ঠিক হয়ে যাবে, মানে যাবে না, কখনো হসপিটালে যায় না। তো রিসেন্টলি, কিছুদিন আগে, রিসেন্টলি না, এটা মোস্ট প্রবাবলি এর আগের বছরের ডিসেম্বরের দিকের অক্টোবর টু নভেম্বরের দিকের ঘটনা। এর আগের বছর অক্টোবর টু নভেম্বরে যখন আমি হচ্ছে যে 4th ইয়ারে ছিলাম, এখনও আমি 4th ইয়ারই আছি, যেহেতু এখনও ফাইনাল মানে 3rd প্রফ হয় নাই। সো 4th ইয়ারে যখন ছিলাম, 4th ইয়ারে আমার তখন ফার্স্ট টার্ম চলছিল। তো 4th ইয়ারে আমাদের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এরকম হচ্ছে যে টার্ম থাকে, 2টা টার্ম রয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড টার্ম। তো আমার ফার্স্ট টার্ম পরীক্ষা চলছিল। তো ফার্স্ট টার্ম পরীক্ষার মধ্যে আমাদের 3টা সাবজেক্ট ছিল, প্যাথোফার্মা, মাইক্রো। সো প্যাথোফার্মা মাইক্রোর পরীক্ষা রিটেন হয়েছে, ভাইভা ছিল। ভাইভার মধ্যেও
ফার্মা অ্যান্ড মাইক্রো ভাইভা চলে গেছে, প্যাথোলজির ভাইভা এরকম রাতের বেলা এখন যেমন কয়টা বাজে 9টা হচ্ছে যে 8 বাজে, এরকম 9টার দিকের সময় আমি হচ্ছে যে প্যাথোলজি পড়ছিলাম আমার রুমে, পরীক্ষা যেহেতু কালকে ভাইভা, সো আমি প্যাথোলজি পড়ছিলাম। আর হচ্ছে যে আম্মুর একটু খারাপ লাগছিল, বুক ব্যথা করছিল, সেদিন মোস্ট প্রবলি ফ্রাইডে ছিল, বুক ব্যথা করছিল, একটু বুক ধরপড় করছিল, বুকে চিনচিন করতেছিল, হাত ব্যথা করতেছিল। দেখা যায় আমাদের হৃৎপিণ্ডের যে ব্যথাটা আছে না, এই যে বাম পাশে হৃৎপিণ্ড থাকে, তো এই জন্য আমাদের ব্যথাটা এই শোল্ডারে চলে যায়। হৃৎপিণ্ডের ব্যথা কখনো একদম সেন্ট্রাল চেস্ট পেন, একদম হৃৎপিণ্ড এই জায়গায় ব্যথা করতেছে এরকম পাওয়া যায় না। দেখা যায় কি সেম নার্ভ সাপ্লাই একই এই জায়গা ব্যথা করে, শোল্ডার ব্যথা করে, হাতের এই জায়গা ব্যথা করে। সো এগুলো ব্যথা দিয়ে আমাদের হৃৎপিণ্ডের ব্যথাটা কিছু আইডেন্টিফাই, তো ব্যথা করছে আম্মুর খুব। তো যে হচ্ছে যে জীবনে হসপিটালে যেতে চায় না, সে সেদিন বলতেছে আমাকে, এখন আব্বু ডাক দিছে, আমি তো পড়তেছিলাম ওই রুমে, তো আমি যখন পড়ি তখন আমার ধ্যান জ্ঞান আর অন্য কোনো দিকে কিছু থাকে না, তাও আবার পরীক্ষার আগের রাতের পড়া, মানে হচ্ছে 9টা বাজে, তার মানে আমার সিলেবাস এখনো হাফ বাকি, আমি সারা রাত পড়বো, সারা রাত পড়ে দেন আমি এক্সাম দিতে যাব। তা আমি তো পড়তেছি, আমার তো হচ্ছে প্যাথোলজি একটু কঠিন, 4th ইয়ারের সবচেয়ে কঠিন সাবজেক্ট প্যাথোলজি, তা আমি তো পড়তেছি। এখন আব্বু ডাক দিছে যে দেখ তো আম্মুর কেমন জানি লাগতেছে, তো গেলাম, দেখলাম যে আম্মুর হচ্ছে যে ব্লাড প্রেশারটা একটু কম, পালসও একটু র্যাপিড, তার সাথে সাথে হচ্ছে যে বুক ধরপড় করতেছে, একটু বুকে ব্যথা করতেছে, একটু শ্বাসকষ্টের মতো হচ্ছে। তো এটা দেখার পর আমি আম্মুকে বললাম যে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই, আমাদের এলাকায় যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাই। এবার আম্মু আর মানা করেনি, মানে নর্মালি আম্মু হচ্ছে হসপিটালে নেওয়ার কথা বললে জীবনে যাইতে চায় না, এবার আম্মু আর মানা করেনি। সো মানে হচ্ছে যে আমি বুঝতে পারলাম যে আম্মুর ব্যথাটা প্রকট খুব। এখন হচ্ছে যে মানা করেনি, এবার তার শর্ত আছে, সে হসপিটালে যাবে, আমি যাইতে পারবো না, আব্বুর সাথে যাবে, আব্বুর সাথে গিয়ে একটা ডাক্তার দেখা আসবে, আমি যাইতে পারবো না। আমি গেলে সে যাবে না হসপিটালে, কেন? কারণ আমার কালকে পরীক্ষা, আমি যদি যাই আমার পড়া নষ্ট হবে। আমার আম্মু হচ্ছে আমার পড়ালেখার ব্যাপারে খুব কনসার্ন, যে আমার পড়ালেখা নষ্ট হবে। যে অনলাইনে তোমাদের পরে এই নিয়েও তার খুব অভিযোগ যে তোর পড়ালেখা নষ্ট হবে। সো পরে আব্বুর সাথে গেল। তো এই যে আম্মু হসপিটালে গেল, যাওয়ার পর হচ্ছে যে আম্মুর এই যে হৃৎপিণ্ডের যে সমস্যা হচ্ছে, বুক ব্যথা বলছে আম্মু। এখন বুক ব্যথা বলার পর ডাক্তার তার সাথে কিছু কথাবার্তা বলে ডাক্তার তাকে একটা টেস্ট দিল, যে আমাদের হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানার জন্য, যে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থাটা কি, প্রাইমারি সিচুয়েশনটা আসলে কি, আমাদের হার্টের অ্যাক্টিভিটি যে রয়েছে সেই অ্যাক্টিভিটিটার প্রাইমারি সিচুয়েশন কি, সেটা জানার জন্য ডাক্তার হচ্ছে তাকে একটা টেস্ট করালো, শুইয়ে এখানে কিছু ইলেকট্রোড দিয়ে, আমাদের এখানে 6টা হাত পায়ে 6টা ইলেকট্রোড দিয়ে হচ্ছে যে একটা টেস্ট করালো, সেই টেস্টটার নাম হচ্ছে ইসিজি। তাহলে সেই যে টেস্টটা আমরা করি সেটার নাম হচ্ছে ইসিজি। ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। সো আমার আম্মু হসপিটালে এই যে প্রথম গেল যে একটা টেস্ট করানোর জন্য, এবং হচ্ছে যে হার্টের প্রাথমিক অবস্থা জানার জন্য, এই যে হার্টের প্রাথমিক অবস্থা জানার জন্য যে সে ডাক্তারের কাছে গেল, তখন হচ্ছে তাকে একটা টেস্ট দেওয়া হলো। সেই টেস্টের নাম কি? সেই টেস্টের নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। এই ইসিজিটা একদমই একটা সিম্পল একটা টেস্ট, এবং এই টেস্ট করে কি দেখা হয়, হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা, যে আমাদের হৃৎপিণ্ডর প্রাথমিক রোগ বা অবস্থা। তো একদম, তো যেটা বলছিলাম যে, তো আম্মু হসপিটালে গেল, যাওয়ার পর আম্মুকে প্রাইমারি রাতে তখন প্রায় 10টা বেজে গেছে, তখন দেখা যায় ডাক্তার আম্মুর সাথে কিছু কথাবার্তা বলে আম্মুকে একটা টেস্ট করালো। সেই টেস্টটার নাম ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ বা অবস্থা, একদম প্রাইমারি লেভেলে হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে কিনা, তার হৃৎপিণ্ডে কার্যক্রম বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা, কোনো সিরিয়াস কোনো কমপ্লিকেশন আছে কিনা, সেটা ইসিজি দেখে বোঝা যায়। এই ইসিজিটা হচ্ছে একটা ম্যাজিক পেপার। ইসিজি যদি তুমি বুঝতে না পারো, যখন তোমরা এখান থেকে যারা লাইভে আছো, যারা ডাক্তার হবা, যে ইসিজি তুমি যদি বুঝতে না পারো, তাহলে হচ্ছে যে তোমার মানে মনে হবে কি দুর্বিষহ একটা চার্ট, বাট ইসিজি গ্রাফ যদি বুঝতে পারো তখন মনে হবে যে কত আনন্দের একটা ব্যাপার। তো ইসিজিতে করে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ বা অবস্থা নির্ণয় করলো। তো ইসিজিটা দেখে এবং যে কমপ্লিকেশনগুলো ছিল সেই কমপ্লিকেশনগুলো বা কথাবার্তা শুনে ডক্টরের কাছে ভালো মনে হয় নাই, এবং ডাক্তার হচ্ছে তখন আম্মুকে একটা ওষুধ খেতে দিয়েছিল, যে আমরা 4টা ওষুধ খাই, যে 4টা অ্যাসপিরিন
আর 4টা ক্লপিডগ্রেল, এই 4টা অ্যাসপিরিন এবং 4টা ক্লপিডগ্রেল, এই ওষুধটা আমরা একসাথে খেতে দিই। এই যে ওষুধগুলো আছে না, এই ওষুধগুলো সব হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ। এরা কি? অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ। এই অ্যান্টিপ্লেটিলেট ড্রাগের কাজ কি? এই অ্যান্টিপ্লেটিলেট ড্রাগের কাজ হচ্ছে আমাদের প্লেটিলেটগুলাকে রক্ততঞ্চনে বাধা দিবে। প্লেটিলেটগুলাকে কিসে বাধা দিবে? এই অ্যান্টিপ্লেটিলেট ড্রাগের কাজ কি? যে প্লেটিলেটের মাধ্যমে রক্ত জমাট বাধাকে বাধাগ্রস্ত করবে, যে রক্ত জমাট বাঁধতে দিবে না। তাহলে কেন, কোথায় কোথায় রক্ত জমাট বাঁধার এই ঝামেলাটা দেখা যায়? এই যে আমাদের রক্তনালী রয়েছে, এই রক্তনালীতে তাহলে কি ঘটছিল? এই যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীতে আমরা জানি যে কি হয়? প্ল্যাক জমে। রক্তনালীতে প্ল্যাক জমে। এই রক্তনালীতে কি জমে? এই রক্তনালীতে এরকম প্ল্যাক জমে। এই প্ল্যাক বা চর্বিগুলা জমে। এই যে রক্তনালীতে প্ল্যাক বা চর্বিগুলা জমে, এই চর্বিগুলার উপরে এন্ডোথেলিয়াম থাকে। তো অনেক সময় কি হয়, এই যে চর্বি আছে, এই চর্বিটা এন্ডোথেলিয়াম ভেদ করে বাইরে চলে আসে। এন্ডোথেলিয়াম ভেদ করে যখন বাইরে চলে আসে, তখন কি হয়, এই যে প্ল্যাকগুলো আছে, এদের যে কাটা কাটা স্পাইকের মতো বা হচ্ছে যে এই যে অমসৃণ তল, এই প্ল্যাকগুলা তৈরি করে। এই অমসৃণ তলের কারণে এই প্লেটিলেটগুলা ভেঙে আমাদের রক্ত জমাট বাঁধা শুরু হয়। তো আমাদের এই যে আমাদের এমআই হয় বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় বা আমাদের হার্ট অ্যাটাক হয়, এর কারণ কিন্তু এই প্ল্যাকগুলা না। চর্বি জমাট বেঁধে কখনোই তোমার রক্তনালী পুরাটা বন্ধ হতে পারবে না। চর্বি জমাট বেঁধে কখনোই রক্তনালী পুরাটা বন্ধ হতে পারবে না। চর্বি জমাট বেঁধে কখনোই রক্তনালী পুরাটা বন্ধ হবে না। যখন এই চর্বিটা বের হয়ে যায়, প্লাক রাপচার হয়, প্ল্যাক চর্বিটা বের হয়ে যায়, তখন এই চর্বির কারণে, এই অমসৃণ তলের কারণে আমাদের রক্তগুলো ভাঙতে শুরু করে এবং রক্ত জমাট বাঁধা শুরু হয়। এই যে রক্ত জমাট যখন বাঁধে, তখন পুরো রাস্তাটাকে অফ করে দেয়। এই যে আমাদের দেহের ভেতর রক্ত জমাট বাঁধা, এটা কার কারণে ঘটছে? প্লেটিলেটের কারণে ঘটছে। সো দ্যাটস ওয়াই আমরা রোগীকে যে এরকম ইসিজিতে যদি দেখি কোনো পেশেন্টের অবস্থা খারাপ, বা আমি যদি তার সাইন সিমটমগুলো দেখে বুঝতে পারি যেতে এমআই এর দিকে যাচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে, তখন আমরা সেই পেশেন্টকে 4টা অ্যাসপিরিন এবং 4টা ক্লপিডগ্রেল দিই, যারা হচ্ছে আমার অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ বা প্লেটিলেটের মাধ্যমে রক্ত জমাট বাধাটাকে বাধাগ্রস্ত করে। তো এই কাজটা করে। হ্যাঁ, সো এই কাজটা করে। তো হচ্ছে যে অ্যাসপিরিন দিল, আম্মুকে হচ্ছে 4টা অ্যাসপিরিন 4টা ক্লপিডগ্রেল খাইতে দিল। সো আব্বু আসার সময় 4টা অ্যাসপিরিন 4টা ক্লপিডগ্রেল নিয়ে আসছে। নিয়ে এসে হচ্ছে যে বললো যে ডাক্তার বলছে যে তোমার আম্মুকে হচ্ছে 4টা ক্লপিডগ্রেল এবং 4টা অ্যাসপিরিন, যেটা একটা ওষুধ ছিল, খুব সম্ভবত কি জানি নাম ছিল, আমার মনে নেই, একসাথে ট্যাবলেট পাওয়া যায় যে অ্যাসপিরিন ক্লপিডগ্রেল মিলানো, ওষুধ খাইতে বলছে। তো আম্মু 4টা ওষুধ খাইলো, ওষুধ খেয়ে শুইছে। আম্মুকে শোয়াই দিয়ে আমি আবার পড়তে গেছি। তো আমার যখন এক্সাম থাকে তখন আমার হুঁশ থাকে না কোনো কিছু, যে আমি আবার পড়তে গেছি। তো আমি আবার পড়তে গেছি পর এখন হচ্ছে যে হঠাৎ করে আব্বু আবার ডাক দিছে, তোমার আম্মুর কেমন জানি লাগতেছে। তো এখন দেখলাম যে আম্মুর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে হচ্ছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো যখন দেখলাম যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আমি 2টা বালিশ দিয়ে শোয়াই দিলাম। যে দেখা যায় অনেক সময় এক বালিশে শ্বাস নিতে কষ্ট হয়, 2 বালিশ দিয়ে শোয়াই দিছি। 2 বালিশ দিয়ে শোয়ানোর পর একটু আরাম লাগলো, কিন্তু উঠে তারপর বমি করা শুরু করছে। বমি করে ওষুধ টষুধ যা খাইছে বমি করে দিছে, প্রচণ্ড বমি করতেছে। এখন তো আমি তো ভয় পেয়ে গেছি, এত রাতের বেলা, অলরেডি 12টা বাজে। এই 12টা বাজে আমি কোথায় নিয়ে যাব বা কী করব? এবং হচ্ছে যে সাইন সিমটমগুলো সব এমআই এর দিকে যাচ্ছিল বা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের দিকে যাচ্ছিল। সো এই এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের সব লক্ষণ, সাইন সিমটম, বুক ব্যথা, বমি এবং হচ্ছে যে হাত পায়ে একটু ফুলে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এই লক্ষণগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে হচ্ছে যে এখন কি করব? তারপর হচ্ছে যে আব্বুকে বললাম, যাও তুমি একটা সিএনজি নিয়ে আসো। আব্বু গেছে সিএনজি আনতে, আমি বাসায় একা, আমি আর আম্মু। এর মধ্যে আম্মু আরও কয়েকবার বমি করলো। পরে পাশে আন্টিকে ডাক দিয়ে আনার পর হচ্ছে কোনো মতে আম্মুকে ধরে হসপিটালে নিয়ে গেলাম, এলাকার হসপিটালে। ওরা দেখে বললো যে এখানে তো বেটার ট্রিটমেন্ট নেই, আপনি অন্য কোথাও নিয়ে যান। কোথায় নিব এখন রাতে? তখন আমার মনে পড়লো আমার নিজের মেডিকেল কলেজই তো আছে, আমি আমার নিজের মেডিকেল কলেজে নিয়ে যাই। সো তারপর আমি মুগদা মেডিকেল কলেজে নিয়ে গেলাম। মুগদা মেডিকেল কলেজে সিসিইউ হচ্ছে যে কার্ডিয়াক
সিসিইউতে নিয়ে গেলাম, কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিয়ে গেলাম, সিসিইউতে ভর্তি করলাম। সিসিইউতে ভর্তি করার পর তো আমি খুব আতঙ্কিত ছিলাম যে আসলে কি কন্ডিশন, রাতের বেলা সব টেস্টও হয় না। তো সেখানে ওরা ইসিজি করলো, ইসিজি করার পর আবার ইসিজি করলো, রিপিট ইসিজি ছাড়া নর্মাল টাইমে অন্য কোনো ধরো একই সাথে ইকো করা বা ইটিটি করা বা এনজিওগ্রাম করা এই ফ্যাসিলিটিস সব হসপিটালে নাই। যেমন আমাদের মেডিকেলেই হচ্ছে যে এনজিওপ্লাস্টি করার ফ্যাসিলিটিস নাই, সাথে সাথে রোগী যাওয়ার পর সাথে সাথে যে পিসিআই করবে পারকিউটেনাস ইসিজি যে এনজিওপ্লাস্টি করবে সেই ক্যাপাবিলিটি আমাদের মেডিকেলে নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা ইয়াতে ছাড়া এনআইসিভিডি এবং হচ্ছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ছাড়া অন্যান্য জায়গায় এই ফ্যাসিলিটিস পাওয়া যায় না সহজে। তো নিয়ে যাওয়ার পর এখন রাতে ডক্টররা কিছু ওষুধ দিল, আমরা পেশেন্টকে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল দেয়, তারপর নাইট্রোগ্লিসারিন স্প্রে দেয় জিহ্বার নিচে। সেই নাইট্রোগ্লিসারিন স্প্রে কী করে, নাইট্রোগ্লিসারিন স্প্রে গিয়ে হচ্ছে যে এই জায়গাটাকে আরও বড় করে দেয়, প্রসারিত করে দেয়, এই জায়গাটাকে রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে নাইট্রোগ্লিসারিন স্প্রে। তারপর হাত পায়ে পানি চলে এসেছে দেখে হচ্ছে ডায়ুরেটিক্স দিল, যে পানি বের হয়ে যাওয়ার ওষুধ। আমি জাস্ট নাম বলে যাচ্ছে, আমি তোমাদের জাস্ট রোগ কোন কোন টেস্ট করে সেগুলো পড়ানোর জন্য, ঠিক আছে। সো এই কাজগুলা করলো। তো করার পর এখন আম্মুকে কোনো টেস্ট আর করাতে পারছিল না, রাতের বেলা কোনো টেস্ট আর সম্ভব না। সো রাতের বেলা কিছু ড্রাগ দিয়ে মিনিমাইজ করার চেষ্টা করলো এবং ড্রাগ দিয়ে হচ্ছে যে আম্মু মোটামুটি একটু স্টেবল কন্ডিশনে চলে আসছে। এখন ঝামেলা যেটা জাগলো সেটা হচ্ছে যে আমার পরীক্ষা ছিল, বললামই তো যেটা, যে আমার পরীক্ষা ছিল, পরীক্ষার রাতে আম্মুর এই অবস্থা। এখন আম্মু যে মুগদা মেডিকেল কলেজে নিয়ে গেছে, আম্মু মুগদা মেডিকেল কলেজে যাবে না। কেন যাবে না? কারণ আমার কালকে পরীক্ষা, আমার মেডিকেলে যদি যাই তাহলে আমি তো পরীক্ষা দিতে পারবো না, কি করব না করব আমি পড়তে পারতেছি না। মানে সে মরে যাচ্ছে বাট সে যাবে না। কেন যাবে না? কারণ আমার পরীক্ষা সবার আগে, সে মরে গেলে মরে যায়, আমার পরীক্ষা আমার দিতে হবে। সো তখন আমি তাকে প্রমিস করলাম যে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই, হসপিটালে ওইখানে যদি সবার বইটই আছে, হোস্টেলে আমার ফ্রেন্ডরা আছে, আমি হচ্ছে যে তোমাদের ওইখানে পড়ে পরীক্ষা দিব। সো গেলাম, ভর্তি হইলাম, ভর্তি করালাম আম্মুকে। ভর্তি করানোর পর রাতে আম্মুর কেবিনের পাশেই ছিলাম, সারা রাত আমি আর আমার এক ফ্রেন্ড আবির ওরা ছিল, দুজন মিলে জাগনা ছিলাম। তো রাতের বেলা আম্মুকে যখন আম্মু সিসিউতে ছিল তো বাইরে বসে বই এনে কিছুক্ষণ পড়ার চেষ্টা করছি, কিন্তু আম্মু অসুস্থ, সব মিলায় পড়তে পারিনি। রাতের বেলা মনে 1 ঘন্টা ঘুমাইছি। এখন সকালবেলা আম্মুকে দেখতে গেছি, তখন আম্মুর একটু হুঁশ আসছে। আসার পর সে চোখ খুলেই, এই তোর না আজকে পরীক্ষা দিবি না? এখন আমার তো প্রিপারেশন আমি নিতে পারি নাই, কারণ আমার 50% সিলেবাস বাকি ছিল, সেটা রাতে পড়বো। এখন আমি কি পরীক্ষা দিতে যাব বা কিভাবে পরীক্ষা দিতে যাব? এখন হচ্ছে যে না দিলেও সে আর অসুস্থ হয়ে যাবে। আমি যদি বলি আমি পরীক্ষা দিব না, তাহলে দেখা যাবে সে ফিট হয়ে গেছে এখানে। তো আমি বললাম যে আমি পরীক্ষা দিব। তারপর হচ্ছে আম্মুকে রেখে আমাদের 5 তলায় হচ্ছে সিসিইউ আর হচ্ছে 13 তলায় হচ্ছিল তখন আমাদের প্যাথোলজি পরীক্ষার হল ছিল। 13 তলায় গেলাম, 13 তলায় গিয়ে ম্যাডামদের বললাম যে এরকম সিচুয়েশন, আম্মু অসুস্থ ছিল। তারপর হচ্ছে পরীক্ষা দিলাম। তো যেহেতু আম্মু অসুস্থ ছিল, এখানে আম্মুর পাশে আমি ছিলাম, তো সবার আগে পরীক্ষা দিয়ে চলে আসছি। তো সবার আগে প্রথমবার পরীক্ষা দিতে গেছি। প্রথমবার পরীক্ষা দিতে গিয়ে রাতে যেহেতু ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি এবং এটা একটা বিশাল টেনশন। পরীক্ষার হলে গিয়ে বৈশা উল্টাপাল্টা বকা শুরু করছি। ম্যাম জিজ্ঞেস করতেছে একটা, আমি বলতেছি আরেকটা। এখন ম্যাম ফার্স্ট একটু খেপে গেছিলো, পরে বললো যে তোমার তো নর্মাল রেকর্ড অনেক ভালো, যে প্রথম 6 মাসের যে তোমার একাডেমিক রেকর্ড ছিল সেটা তো অনেক ভালো, তুমি তো এই যে আইটেমগুলো হয়েছে সবগুলোই তোমার মার্কস 75% আপ, তো তুমি এই জিনিসগুলো তো পারো। তুমি রাতে যে ঘুমাও নাই বা আন্টির চিন্তা করছো, দ্যাটস ওয়াই তোমার পড়া হচ্ছে না। যাও তুমি আন্টিকে দেখে আসো, দেখে এসে আবার পরীক্ষা দিতে বসো। তারপর আমি নিচে আসলাম, নিচে এসে আম্মুকে আবার দেখে গেলাম। ডক্টররা রাউন্ডে আসছিল, ডক্টরদের রাউন্ডে থাকলাম, যে রাউন্ডে থেকে দেখে দিলাম, বললাম যে আমার আম্মু। তো দেখা যায় মেডিকেল স্টুডেন্ট হলে একটা ফ্যাসিলিটিস পাওয়া যায় যে তুমি যদি বলো যে আমার আম্মু বা আমার আব্বু বা আমার রিলেটিভ, তখন ডাক্তাররা খুব ভালোভাবে কেয়ার করে দেখে। যেটা দেখা যায় নর্মাল পেশেন্টের জন্য অনেক সময় ডাক্তাররা সময় পায় না বা একটু কম আগ্রহ নিয়ে দেখে। বাট তুমি যদি ডক্টর হও তখন দেখা যায় যে, বা মেডিকেল স্টুডেন্ট হও তখন, যেমন যেহেতু আমার মেডিকেল কলেজ মুগদা মেডিকেল কলেজ, আমি গিয়ে বলছি যে আমি মুগদা মেডিকেল কলেজের 4th ইয়ার স্টুডেন্ট। সো আবার অনেক টিচার চিনেও আমাকে, তো তারা আম্মুকে দেখে দিল। তারপর আম্মুর সাথে একটু কথাবার্তা বলে তারপর আমি গেছি পরীক্ষা দিতে। তারপর সেকেন্ড টাইম যখন বসে পরীক্ষা দিলাম, তখন পরীক্ষা অনেক ভালো হলো। সেই পরীক্ষায় মনে হয় আমি প্লেসও করছিলাম। তো এরকম একটা ঘটনা, মানে খুব ট্র্যাজেডিফুল একটা ঘটনা ঘটছে। তো এরপর ডাক্তাররা দেখে আম্মুকে কিছু টেস্ট দিয়েছিল। সেই টেস্টের মধ্যে একটা টেস্ট ছিল হচ্ছে ট্রপোনিন আই।
একটা টেস্ট ছিল কি ট্রপোনিন আই, এই জিনিসটাকে আমরা বলি কার্ডিয়াক এনজাইম টেস্ট। কার্ডিয়াক এনজাইম, কার্ডিয়াক এনজাইম হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে সেই পেশিগুলোর মধ্যে অ্যাসপিরিন কেন ডেঙ্গু রোগীদের দেওয়া হয় না? অ্যাসপিরিন ডেঙ্গু রোগীদের দেওয়া হলে কি হবে? অ্যাসপিরিনের কাজ হচ্ছে আমাদের কি রক্ত জমাট বাঁধতে দেয় না। ডেঙ্গু রোগীর এমনি প্লেটিলেট কম, আরও যদি প্লেটিলেটের অ্যাক্টিভিটি কমায় দেয় তাহলে কি হবে? রক্ত জমাট বাঁধবেই না, একবারে গঙ্গার জলের মতো ভাসতে থাকবে, রক্ত পড়তে থাকবে দেহ থেকে। সো এই কার্ডিয়াক এনজাইমের মধ্যে আমাদের দুইটা কার্ডিয়াক এনজাইম টেস্ট করি আমরা। এই দুইটা কার্ডিয়াক এনজাইম আমাদের হৃৎপিণ্ডের যে পেশি আছে আমাদের কার্ডিয়াক মাসেলে থাকে। কোনো কারণে আমাদের কার্ডিয়াক মাসেল যদি ড্যামেজ হয়, কার্ডিয়াক মাসেল ড্যামেজ হতে পারে কোথায়? কার্ডিয়াক মাসেল ড্যামেজ হয় হার্ট অ্যাটাকে। সো এই কার্ডিয়াক এনজাইমগুলো কোন জায়গায় বাড়ে? আমাদের কার্ডিয়াক এনজাইমগুলো আমাদের হার্ট অ্যাটাক অর এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, এই যে দুইটা, এই ডিজিজটার ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক এনজাইমগুলো বৃদ্ধি পায়। সো মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন আমরা লাস্ট দিন বলছি যে সেখানে কি হয়? আমাদের কার্ডিয়াক মাসেলটা ড্যামেজ হয়ে যায়। কার্ডিয়াক মাসেল ড্যামেজ হয়ে গেলে তখন কার্ডিয়াক মাসেল থেকে দুইটা এনজাইম বের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে ট্রপোনিন আই। ট্রপোনিন আইটা আমাদের কার্ডিয়াক মাসেলের ভেতর থাকে। যখন আমাদের কার্ডিয়াক মাসেল ড্যামেজ হয়ে যায় তখন কার্ডিয়াক মাসেল থেকে ট্রপোনিন আই বের হয়। এবং আরেকটা নাম হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ এমবি। ক্রিয়েটিনিন কাইনেজ এমবি বা একে আমরা শর্ট ফর্মে সিকেএমবি দ্বারা প্রকাশ করি। সিকেএমবি, এমবি দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় মায়োকার্ডিয়াল মাসেল বা আমাদের হৃৎপিণ্ডের মাসেল এবং ব্রেইন, এই দুইটা জায়গায় আমাদের এই সিকেএমবি নামক এনজাইমটা থাকে এবং এই দুইটা জায়গার কোনো ক্ষতিতে এই সিকেএমবি এনজাইমটা ক্ষরিত হয়। ট্রপোনিন আই এনজাইমটা বা ট্রপোনিন এনজাইমটাও আমাদের কার্ডিয়াক মাসেলে থাকে। কার্ডিয়াক মাসেলে নর্মালি রক্তে থাকবে না, ট্রপোনিন আই নর্মালি রক্তে থাকে না, কিন্তু কার্ডিয়াক মাসেলের ড্যামেজের কারণে, কার্ডিয়াক মাসেল যদি কোনো কারণে ড্যামেজ হয় তখন ট্রপোনিন আইয়ের পরিমাণটা বাড়ে। তো এই যে আমাদের ট্রপোনিন আই আছে, এই ট্রপোনিন আইটার একটা মজার ঘটনা আছে আমার সাথে। ট্রপোনিন আইয়ের নর্মাল লেভেল হচ্ছে আমাদের নর্মাল লেভেল হচ্ছে 0 থেকে 0.4 পিকোগ্রাম, মোস্ট প্রবাবলি পিকোগ্রাম একক, থাক গ্রাম এককটা যাচ্ছি না, 0 থেকে 0.4। তো দেখা যায় 0 থেকে 0.4 হচ্ছে নর্মালি আমাদের ট্রপোনিন আইয়ের লেভেল। তো এই কার্ডিয়াক এনজাইম দুটো দেখা কি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনে দেখা হয়। তো এখন আম্মুকে হচ্ছে যে ট্রপোনিন আই টেস্ট করতে দিছে, যেহেতু ডক্টররা অ্যাজিউম করছিল যে মোস্ট প্রবাবলি আম্মুর হচ্ছে যে হার্ট অ্যাটাক বা এমআই মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হয়েছে। সো দ্যাটস ওয়াই ডাক্তাররা হচ্ছে ট্রপোনিন আই টেস্ট করতে দিছে। তা আমি খুব সুন্দর এক ভালো বাচ্চার মতো হচ্ছে আম্মুর রক্ত নিয়ে ট্রপোনিন আই টেস্ট করাইতে দিয়ে আসছে। ট্রপোনিন আই টেস্ট করাইতে দিয়ে আসার পর বিকাল 5টার দিকে, যেহেতু ওই যে মেডিকেল স্টুডেন্ট সুযোগ সুবিধা, বিকাল 5টার দিকে আমি রিপোর্ট বের করছি, আমার রিপোর্ট দিতেই হবে আগে। সো ট্রপোনিন আইয়ের রিপোর্ট দিছে। ট্রপোনিন আইয়ের রিপোর্ট দেখার পর আমি জাস্ট মাথা ঘুরায় পইরা যাবো এরকম একটা সিচুয়েশন। একটুর জন্য আমি মাথা ঘুরায় পইরা যাইনি, মানে আমি মাথা ঘুরায় তো আমি শেষ, এখানেই শেষ, আমি মাথা ঘুরায় পইরা যাবো। তো আমি আম্মুর সাথে কথাবার্তা বলে ট্রপোনিন আইয়ের রিপোর্ট আনতে গেছি। ট্রপোনিন আইয়ের রিপোর্টের মধ্যে এভাবে লেখা ছিল, দ্য ভ্যালু অফ ট্রপোনিন আই লেখা ছিল এভাবে। এইটা দেখার পর আমি দেখি যে ট্রপোনিন আই লেখা হচ্ছে এইটা দেখার পর আমি তো জাস্ট পড়ে যাব, ধাম করে আমি নিচে পড়ে যাব, মানে আমি দোতলা থেকে 5তলা যাব, আমার আর পা চলতেছে না। আমি বলি আমি আমার আম্মুকে দেখে আসলাম সুস্থ সবল, আমার আম্মুর ট্রপোনিন আই 20.2, আমার আম্মু তো মরে যাবে এখন, আমি তো হাঁটতে পারতেছি না। আমি রিপোর্ট আনতে গেছি আম্মুর কেবিনের ইয়ার ভেতর সিসিইউতে, আপু বাইরে বসা, আমি রিপোর্ট আনতে গেছি, রিপোর্ট নিয়ে ঢুকতেছি, একদম মুখ কালো হয়ে আছে,
আপু তো আমার দেখে জিজ্ঞেস করে রিপোর্ট কি অনেক খারাপ, আমি বলি ডাক্তারকে আগে দেখায়নি। তারপর কিছু ডাক্তারকে দেখাইতে, ডাক্তারে দেখাইতে গিয়ে তো আমি বলি স্যার আম্মুর কি হইলো, আম্মু তো সুস্থ পুরা, কিন্তু আম্মুর ট্রপনি নাই এত বেশি কেন, 20.2 কেন? ডাক্তার বলে ধুরো বোকা, এটা 20.2 না, এটা হচ্ছে <0.2। তো ও যে লেখছে কলমে লেখছে <0.2টারে লেখছে এইভাবে, তো ও যদি এইভাবে লেখে আমি কেমনে বুঝবো এটা 2 না গ্রেটার চিহ্ন? তো ছিল 0.2 আর আমি ভাইবা বসেছিলাম যে 20.2। তা আমি তো 20.2 ভাইবা তো শেষ, কারণ নর্মাল লেভেল 0 থেকে 0.4, সেখানে 20 হওয়া মানে অবস্থা খারাপ, হার্ট পুরো ড্যামেজ হয়ে গেছে, হার্টের মাসেলগুলা। তো হার্টের পুরো মাসেল ড্যামেজ হয়ে গেলে তো আম্মু সুস্থ সবল থাকার কথা না। কিন্তু কি কি ছিল এটা? এটা ছিল গ্রেটার চিহ্ন। গ্রেটার চিহ্নকে 2 এর মতো লেখা ওই ছেলে দিছিল আমার অজ্ঞান করে পুরা। আমি তো একটু অজ্ঞান হয়ে যেতাম যে না ট্রপোনিন আয়ের লেভেল এত বেশি। তো এটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মানে মেমোরেবল ট্র্যাজেডি, যেটা মানে পরে হচ্ছে যে আমি খুশি হয়েছি যে না ঠিক আছে। ক্রিয়েটিনিন কত ক্রিয়েটিনিন লেভেল অনেক হয়, মানে 60-70 দেখি ক্রিয়েটিনিনের লেভেল। তোমার আব্বুর যে ক্রিয়েটিনিন লেভেল ওইটা হচ্ছে যে নর্মাল। সো এটা একটা বিশাল ট্র্যাজেডি ছিল আমার সাথে, বিশাল এক ট্র্যাজেডি ছিল। মানে পরে শোনার পর আমার অনেক ভালো লাগছে। আমি বলি স্যার এটা 20 না তো? বলে আরে না বোকা, তোমার আম্মু তো সুস্থ আছে, 20 কীভাবে হবে এটা? হ্যাঁ, কিডনি টেস্টে ক্রিয়েটিনিন চেক করে। ক্রিয়েটিনিন মায়োকার্ডিয়াল ইনফেকশন কেন সকাল রাত 4টা থেকে সকাল 9টার মধ্যে বেশি থাকে? বলা হয় ওই টাইমটা আমরা মোস্ট প্রবাবলি ঘুমে থাকি এবং ওই টাইমটা আমাদের ব্লাড ফ্লোর পরিমাণ অনেক কম থাকে। আমরা যখন ঘুমায় থাকি তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমে যায়, ঘুমায় থাকলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার কম থাকে। ক্রিয়েটিনিন 10-এর উপরে গেলে তখন সমস্যা, 10-এর নিচে যতক্ষণ আছে বা 5-এর নিচে, এবারে 5-এর নিচে যতক্ষণ আছে ততক্ষণ ভালো। সো আমাদের এই ট্রপোনিন আই বা হচ্ছে আমাদের ক্রিয়েটিনিন কাইনেজ, এই দুইটা আমাদের কিসের ক্ষেত্রে বাড়ে? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বাড়ে। হ্যাঁ দিলাম তো। আচ্ছা কারো অ্যান্সার বাকি থাকলে অ্যান্সার প্রশ্নটা আবার করো, আমি অ্যান্সার দিচ্ছি। দীপের অ্যান্সার বললাম তো 4টা থেকে 9টা, ওই টাইমটা বলা হয় যে আমরা মোস্ট অফ দ্য টাইম ওই টাইমে বেশি গভীর ঘুমে থাকি এবং যখন আমরা ডিপ স্লিপে থাকি তখন আমাদের ব্লাড প্রেশারটা কম থাকে। সো ব্লাড প্রেশার কম মানে হচ্ছে আমাদের রক্তনালীতে রক্ত সরবরাহ হচ্ছে কম, এই জন্য আমি রাত জাগি বেশি। রাত বেশি জাগলেও কিন্তু ঝামেলা, কারণ ব্লাড প্রেশার বেড়ে যাবে, মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যাবে, স্ট্রোক করে মারা যাবে। হার্ট অ্যাটাক করলে তো তাও বাঁচার চান্স আছে, তাড়াতাড়ি ডক্টরের কাছে গেলে। স্ট্রোক করলে তো শেষ, তুমি প্যারালাইজ, এমনি চলবে। হ্যাঁ ক্রিয়েটিনিন হচ্ছে 0.2 থেকে 1.4 থেকে 1.2 নর্মাল, কিন্তু দেখা যায় যে অনেক পেশেন্টে 5ও হয় 10ও হয়, সেটা একবার মারা যাওয়ার লেভেল নয়। 5-এর উপরে যখন চলে যায় সেটা একটা রিস্কি জোন ক্রিয়েটিনিন লেভেল। হার্টের পেশেন্ট যদি ব্লিডিং হয় অ্যাসপিরিন আর ক্লপিডোগ্রেল দিতে পারবো না। হার্টের পেশেন্টের যদি ব্লিডিংয়ের সমস্যা থাকে তার অনেক ভয়াবহ ঝামেলা, তার অ্যাসপিরিন আর ক্লপিডোগ্রেল দেওয়া যায় না। অ্যাসপিরিন ক্লপিডোগ্রেল না দেওয়া গেলে তাকে হচ্ছে ট্রিট করা খুবই খুবই টাফ। দিব না ব্লিডিংয়ের প্রবলেম থাকলে। আচ্ছা তো আমার আম্মুর কথা নিয়েই তো ছিলাম। তো এখন হচ্ছে যে আমার তাইলে আম্মু হসপিটালে যাওয়ার পর তাকে ইসিজি করছে, তার কার্ডিয়াক এনজাইম দেখছে, ট্রপোনিন আই দেখছে। সিকেএমবি আমরা খুব বেশি দেখি না, ট্রপোনিন আইটা আমরা সবচেয়ে ভালোভাবে দেখি। তারপর ডাক্তার হচ্ছে আম্মুকে 2টা টেস্ট পরও মানে তারপর ডাক্তার যখন আসছিল, ডাক্তার আসার পর ডাক্তার নিজে এই একটা হচ্ছে যে মেশিন দিয়ে আম্মুর এখানে একটা টেস্ট করে, সেটা এখানে হচ্ছে আমাদের এই যে হার্ট রয়েছে সেই হার্টের ইমেজটা দেখা হয়। হার্টের ইমেজটা দেখা হয়, এই ইমেজ দেখে হার্টের অবস্থা বোঝার চেষ্টা করা হয়। এটাকে বলি আমরা ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম ইকোকার্ডিওগ্রাম নাম থেকে তোমরা আমাকে একটু কেউ বলতে পারবা ইকোকার্ডিওগ্রামে আমরা কি ব্যবহার করে
কি ব্যবহার করে হৃৎপিণ্ডের অবস্থা দেখি, এখানে ছবি বা ইমেজ দেখার মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বোঝা হয়। তাহলে ইকোকার্ডিওগ্রামে কি বুঝি আমরা? হৃৎপিণ্ডের অবস্থা। আমাদের হৃৎপিণ্ডটা কোন অবস্থায় আছে সেটা আমরা বুঝতে পারি। হৃৎপিণ্ডের অবস্থা কি ভালো না খারাপ, হৃৎপিণ্ড কি বেশি বড় হয়ে গেছে না ঠিক আছে, হৃৎপিণ্ডের কোনো টিস্যুকে ড্যামেজ হয়েছে কি হয় নাই। ইকোকার্ডিওগ্রামে কি ব্যবহার করি বলো তো তোমরা? ইয়েস, নামের মধ্যে ইয়েস, ইকো তার মানে শব্দ, সাউন্ড ওয়েভ ব্যবহার করি। এখানে আমরা সাউন্ড ওয়েভ ব্যবহার করে হচ্ছে যে আমরা হৃৎপিণ্ডের অবস্থা বুঝি। তো তাহলে একদম ইনিশিয়ালি করে ইসিজি যাওয়ার পর তারপর হার্ট অ্যাটাকের যদি সম্ভাবনা থাকে ট্রপোনিন আই টেস্ট করে দেখে, এবং যখন একটু রোগী স্টেবল অবস্থায় থাকে তখন হৃৎপিণ্ডের অবস্থা, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কেমন রয়েছে, হৃৎপিণ্ডের অবস্থা বা হচ্ছে বোঝা যায়, বা কার্যক্ষমতা, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কেমন সেটা বোঝা যায়, কার্যক্ষমতা বোঝা যায় হৃৎপিণ্ডের। তো এটাকে আমরা কি বলি? ইকোকার্ডিওগ্রাম বলি। এখন আম্মুর ইসিজি নর্মাল, ইকোকার্ডিওগ্রাম নর্মাল, কার্ডিয়াক এনজাইম নর্মাল, সো সব কিছু নর্মাল আসছে। এখন ডাক্তার একে তো মায়োকার্ডিয়াল ইনফেকশনের ভেতর ফেলতে পারতেছে না, তো পরবর্তীতে ডাক্তাররা অনেক চিন্তা করে বললো যে এটা আসলে টেনশন ইনডিউসড হার্ট অ্যাটাক বা টেনশন ইনডিউসড অ্যানজাইনা। তোমাদের বলছি না যে ওই যে ভ্যাসোপ্রেসিন, মানে আমাদের যে রক্তনালী আছে, রক্তনালী সংকুচিত হয়, প্রিন্স মেটাল অ্যানজাইনার মধ্যে রক্তনালী সংকুচিত হয়। রক্তনালী সংকুচিত হওয়ার কারণ কি? সংকুচিত হওয়ার একটা কারণ হচ্ছে যে সিম্প্যাথেটিক বা অতিরিক্ত দুশ্চিন্তা যদি আমরা করি তখন আমাদের সিম্প্যাথেটিক ড্রাইভ বেশি হয়। সিম্প্যাথেটিক ড্রাইভ বেশি হলে আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, তখন হচ্ছে যে আমাদের রক্তগুলা হৃৎপিণ্ডে কম আসে। সো তখন আমাদের অ্যানজাইনা, প্রিন্স মেটাল অ্যানজাইনা, বুক ব্যথা বা অতিরিক্ত চিন্তা করেন সিম্প্যাথেটিক ফ্লো বেশি হওয়ার কারণে দেখা যায় এই হার্ট অ্যাটাক হতে পারে। সো আম্মুর এ পর্যন্ত যতবার হার্টের সমস্যার কারণে হসপিটালে ভর্তি করা লাগছে, আলটিমেটলি কি বেরিয়েছে? তার হার্টে কোনো সমস্যা নেই, তার কি হচ্ছে? তার হচ্ছে অ্যানজাইনা। কি অ্যানজাইনা? টেনশন ইনডিউসড অ্যানজাইনা, যে অতিরিক্ত টেনশন করে সেই টেনশনের কারণে হৃৎপিণ্ডের ব্যথা। আর এরপর হচ্ছে যে ডাক্তার আম্মুকে আরেকটা টেস্ট করার অনুরোধ জানাইছে এবং আরেকটা টেস্ট করতে বলছে যখন আম্মু হচ্ছে যে একটু সুস্থ হয়ে যাবে তখন। সেই টেস্টটা ছিল যে ইটিটি, ট্রেডমিল, ইটিটি। ইটিটি এর ফুল ফর্ম হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্টটা করা হয় ট্রেডমিলে। ট্রেডমিল একটা পেশেন্টকে আমরা দৌড়াইতে দিয়ে তার দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন তার লাগায় তার এই এক্সারসাইজটা কতটুকু সে টলারেট করতে পারে সেটা টেস্ট করি। এখন বলো তো এক্সারসাইজ টলারেন্স টেস্টটা কোন পেশেন্টদের জন্য সবচেয়ে কার্যকারী হবে? এই রোগটা তোমাদের পড়াইছি, কোন রোগীদের জন্য এই এক্সারসাইজ টলারেন্স টেস্টটা কার্যকারী? কারণ ওই পেশেন্টদের এক্সারসাইজ করলে আমাদের একটা সমস্যা হয়। হ্যাঁ, টেনশন করা তো সকল রোগের, বলা হয় টেনশন হচ্ছে সকল রোগের ওষুধ, মানে সকল রোগের কারণ টেনশন, সকল রোগের মূল হচ্ছে টেনশন। টেনশন করা তো ভয়াবহ খারাপ জিনিস। বলো কোন রোগীদের ক্ষেত্রে বা কোন রোগের ক্ষেত্রে আমরা ইটিটিটা করলে খুব ভালো রেজাল্ট পাবো? কোন রোগীদের হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া বলছে, অ্যানজাইনা, অ্যানজাইনার ক্ষেত্রে যাদের অ্যানজাইনা আছে, অ্যানজাইনা কি এক্সারসাইজের কারণে হয় না, সো অ্যানজাইনা রোগীদের হচ্ছে ইটিটি করতে গেলে ভালো। তা আম্মুকে হচ্ছে ইকোকার্ডিওগ্রাম করতে ডাক্তার কার্ডিয়াক এনজাইম দেখছে, সিসি দেখতে কিচ্ছু পায় নাই, আম্মুকে ইটিটি করতে বলছিল। ইটিটি মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, কতটুকু এক্সারসাইজ আম্মু নিতে পারে, এক্সারসাইজের সাহায্যে কি আম্মুর অ্যানজাইনা বাড়ে কিনা। বাট আম্মুকে এই ইটিটি টেস্ট আমি করাইতে পারিনি আজ পর্যন্ত, কে যাবে না। ট্যাকিকার্ডিয়া না আমরা স্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে দেখি যে মেইনলি স্টেবল অ্যানজাইনা যে আছে সেখানে এক্সারসাইজের কারণে এক্সারসাইজ টলারেন্স টেস্টে কি সে নিতে পারে কিনা সেটা দেখা হয়, ইটিটি বলা হয়। তারপর আরেকটা টেস্ট রয়েছে সেটা আমরা বিএনপি, বিএনপি, বিএনপির ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি না, বিএনপির ফুল ফর্ম হচ্ছে কি ব্রেইন নাট্রিউটিক ব্রেইন নাট্রিউটিক
পেপটাইড। ব্রেইন নাট্রিউটিক পেপটাইড, ব্রেইন নাট্রিউটিক পেপটাইড একটা এনজাইম, পেপটাইড বানামে ই হবে পেপটাইড। ব্রেইন নাট্রিউটিক পেপটাইড একটা এনজাইম যেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরিত হয়। কি থেকে ক্ষরিত হয়? মস্তিষ্ক থেকে ক্ষরিত হয়। ব্রেইন নাট্রিউটিক পেপটাইড আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরিত হয় কিসের প্রভাবে? যখন আমাদের দেহে রক্ত প্রবাহ কমে যায়, যখন আমাদের দেহে রক্ত প্রবাহ কমে যায়, যখন আমাদের দেহে রক্ত প্রবাহ কমে যায় তখন এই রক্ত প্রবাহে কমে যাওয়ার বা রক্তের আয়তন কমে গেছে, আমাদের রক্ত দেহের মধ্যে কম যাচ্ছে দেহের অঙ্গগুলোর মধ্যে, তখন সেটার রেসপন্সে আমাদের মস্তিষ্ক থেকে একটা নাট্রিউটিক পেপটাইড তৈরি হয়, তাকে বলে ব্রেইন নাট্রিউটিক পেপটাইড। তো কোন রোগে আমাদের দেহের রক্ত প্রবাহটা কমে যায়? সেটা হচ্ছে হার্ট ফেইলিয়ার। কোনো কারণে আমাদের দেহের হার্ট যদি ফেল করে, কিসে ফেল করে? হার্ট ফেইলিয়ার। যে তার যে কাজ রয়েছে আমাদের সারা দেহে কোথায় কি আছে, আমাদের সারা দেহে আমাদের হার্টের কাজ হচ্ছে অক্সিজেন প্রবাহ করা, সারা দেহে রক্ত দিয়ে যাওয়া, সেটা থেকে যদি সে ফেল হয় তার মানে সারা দেহে রক্ত প্রবাহ কমে গেছে। রক্ত প্রবাহ কমে গেলে সেটা রেসপন্সে কি ক্ষরণ হবে? বিএনপি ব্রেইন নাট্রিউটিক পেপটাইড ক্ষরণ হবে। এই ব্রেইন নাট্রিউটিক পেপটাইড আমাদের কিসের ফলে তাহলে বাড়বে? হার্ট ফেলিয়ার, কারণ হার্ট ফেলিয়ার দেহে রক্ত প্রবাহ কমে যায়। তারপর বিএনপি গেল। এরপর হচ্ছে যে আমাদের এই যে ধরো আমার একটা ধমনী, ধরো আমার আম্মুর ক্ষেত্রেই তার ইসিজি করে কিছু পাওয়া যায় নাই, ইকো করে কিছু পাওয়া যায় নাই, তাকে ইটিটি করলাম কিচ্ছু পাওয়া গেল না, এখন তাও তার বুক ব্যথা কমতেছে না, তাও তার কদিন পর পর বুক ব্যথা করে, তখন ডাক্তার কি সিদ্ধান্ত নেবে? তখন ডাক্তার ভাববে নিশ্চয়ই তার হৃৎপিণ্ডের কোথাও, নিশ্চয়ই তার হৃৎপিণ্ডের কোনো করোনারি ধমনীতে চর্বি জমে জায়গাটা ন্যারো হয়ে আছে, সেজন্য তার এই প্রবলেম হচ্ছে। কিন্তু কোনো টেস্ট দ্বারা সেটা বের করা যাচ্ছে না, কোনো টেস্ট দ্বারা সেটা বের হচ্ছে না যে কোথায় হৃৎপিণ্ডের কোনো জায়গায় কোথাও হৃৎপিণ্ডের রক্তনালী কোথাও বন্ধ আছে কিনা, জায়গাটা অফ হয়ে গেছে কিনা, চর্বি জমে আছে কিনা, এই করোনারি ধমনীর যে রাস্তাটা আছে সেটা ন্যারো হয়ে গেছে কিনা, এটা কোনোভাবেই ডাক্তাররা বের করতে পারছে না কোনো টেস্টের মাধ্যমে। তখন একটা টেস্টের আশ্রয় নেওয়া হয় যে আমাদের হৃৎপিণ্ডের কোথাও চর্বি জমে, রক্তনালী কোথাও চর্বি জমে রক্তনালীটা সরু হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য একটা টেস্ট করা হয়, সেটাকে আমরা বলি অ্যানজিওগ্রাম। সেটাকে আমরা কি বলি? অ্যানজিওগ্রাম। এই অ্যানজিওগ্রাম পদ্ধতিতে আমরা কি করি? অ্যানজিওগ্রাম পদ্ধতিতে আমরা এই হৃৎপিণ্ডের রক্তনালীতে করোনারি ধমনীতে করোনারি ধমনী সরু হয়ে গেছে কিনা সেটা আমরা একটা ইমেজিং এর মাধ্যমে দেখি। অ্যানজিওগ্রামের মাধ্যমে আমরা কি দেখি? যে আমাদের এই যে করোনারি ধমনী রয়েছে সেই করোনারি ধমনী সরু হয়ে গেছে কিনা, শুরু হয়ে গেছে কিনা তা কি করি? তা দেখি, দেখে এটাকে কি বলে? অ্যানজিওগ্রাম বলে। সো অ্যানজিওগ্রাম করার জন্য আমাদের কি করা হয়? অ্যানজিওগ্রাম করার জন্য আমাদের পায়ের ফিমোরাল ধমনী, এই যে আমাদের পায়ের ফিমোরাল ধমনী, আমাদের এই যে দুইটা পা আছে না, এই পায়ের এই জায়গা দিয়ে যে ধমনীটা গেছে এই ধমনীটাকে বলে ফিমোরাল ধমনী। এই যে ফিমোরাল ধমনী আছে, ফিমারের মধ্যে যে ধমনী ফিমোরাল ধমনী, এই ফিমোরাল ধমনী বরাবর একটা ফুটা করে, ফুটা করে এই ফুটা দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করায়, ফিমোরাল ধমনী দিয়ে ক্যাথেটার প্রবেশ করায়। ক্যাথেটার মানে একটা সরু নল প্রবেশ করায়, ক্যাথেটার প্রবেশ করায়। তাহলে আমাদের ফিমোরাল ধমনী যে আছে এই ফিমোরাল ধমনী দ্বারা একটা ক্যাথেটার প্রবেশ করায়, সেই ক্যাথেটারের মাথায় একটা ক্যামেরা থাকে, সেই ক্যাথেটারের মাথায় একটা কি থাকে? ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে দেখা যায় যে রাস্তাগুলো দেখা যায়, সেই রাস্তা অনুযায়ী ডাক্তাররা এই ক্যাথেটারটাকে গাইড করে, গাইড করতে 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 সেটাকে কোথায় নিয়ে যায়? আমাদের হৃৎপিণ্ডে নিয়ে যায়। হৃৎপিণ্ডের ভেতর যে করোনারি আর্টারি আছে সেই করোনারি আর্টারিতে নিয়ে যায়। করোনারি আর্টারিতে নিয়ে যাওয়ার পর সেখানে একটা রঞ্জক পদার্থ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? রঞ্জক পদার্থ ছেড়ে দেয়।
কি ছেড়ে দেয়, একটা রঞ্জক পদার্থ ছেড়ে দেয়। এনজিও, এনজিওন মানে ব্লাড ভেসেল। এনজিও মানে কি, এনজিওর মানে রক্তনালী। এনজিওন মানে কি, এনজিওন মানে হচ্ছে রক্তনালী। এনজিওন মানে কি, এনজিওন মানে হচ্ছে রক্তনালী। ফিমোরাল আর্টারিতে ছিদ্র করছে, যে জায়গায় ছিদ্র করছে সেই জায়গা দিয়ে নল ঢুকছে, তো রক্ত বের হওয়ার কোনো উপায় নেই, ওই ব্যান্ডেজ করে রাখছে উপরে, আর এটা তোলার পর ওই জায়গাটা বন্ধ করে দেয়, আবার এই যে ওয়ান টাইম দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেয়। তো এনজিওন মানে ব্লাড ভেসেল। এনজিওন, এনজিওন মানে ভেসেল। তো পায়ের ফিমোরাল ধমনীতে একটা ক্যাথেটার প্রবেশ করলো, ক্যাথেটার প্রবেশ করে সে জায়গায় একটা এক্সরে মেশিন রাখে, ক্যামেরাগুলো দিয়ে দেখে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পর এই যে করোনারি ধমনীতে যখন যায় তখন একটা রঞ্জক পদার্থ ছেড়ে দেয়, সেই রঞ্জক পদার্থটা করোনারি ধমনী থেকে ছড়ায় যায়। এভাবে ছড়ায় যাওয়ার পর সেখান থেকে এক্সরে তোলে, সেখান থেকে ইমেজ তোলে, ইমেজ তোলে কি দেখে যে এই যে রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থ সব জায়গায় কি ঠিকমতো ছড়ায় যাচ্ছে। এই ধরে একটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে, এই রক্তনালীর মধ্যে আমাদের এই জায়গাটায় চর্বি জমা, তো এই জায়গা দিয়ে যখন রঞ্জক পদার্থ যাবে, ধরো এই জায়গা দিয়ে রঞ্জক পদার্থ যাচ্ছে, আমি যদি ইমেজ দেখি তাহলে কি বুঝতে পারবো, এই জায়গায় রঞ্জক পদার্থ নাই, তার মানে এখানে কোনো একটা চর্বি জমে আছে। তো এই যে চর্বি জমে আছে কিনা কোথাও, এই চর্বি জমাটা বের করার জন্য যদি আমি এই মাইক্রো, আমাদের এই যে করোনারি ধমনী আছে সেখানে কোনো জায়গায় চর্বি জমে আছে কিনা, বা সে জায়গায় ধমনীটা চর্বি জমে সরু হয়ে আছে কিনা সেটা জানার জন্য আমি এই যে আমাদের পায়ে ফিমোরাল ধমনী দিয়ে ক্যাথেটার প্রবেশ করালাম, ক্যাথেটার প্রবেশ করিয়ে ক্যাথেটারটাকে ক্যামেরা দিয়ে দেখে দেখে, এক্সরে মেশিন দিয়ে দেখে দেখে আমি করোনারি ধমনীতে যাব, যাওয়ার পর সেখানে একটা রঞ্জক পদার্থ ছেড়ে দিব, রঞ্জক পদার্থ ছেড়ে দিলে সেই রঞ্জক পদার্থ বা ডাই সেটা ছড়িয়ে পড়বে, আর কিচ্ছু করা লাগবে না, ছেড়ে দিয়েছি সে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়লে আমরা সেটার ইমেজ তুলব, ছবি তুলব, তুললে কি দেখব যে যদি কোনো ধমনীতে আমাদের চর্বি জমে থাকে তাহলে সেই জায়গাটা দিয়ে আমাদের রঞ্জক পদার্থ যাবে না, তার মানে কি একটা রক্তনালীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এতটুকু জায়গায় কোনো রঞ্জক পদার্থ নাই, তার মানে কি এতটুকু জায়গায় কোনো চর্বি পদার্থ আছে, এবং এইটা এর ফলে আমরা জানতে পারলাম আমার কোন ধমনীতে চর্বি জমা আছে। তাহলে আমি জানতে পারলাম কি কোন ধমনীতে চর্বি জমা আছে। এই যে রঞ্জক পদার্থ ছড়িয়ে দেওয়া হয় না, এই পদ্ধতিটাকে বলা হয় ফ্লুরোস্কোপি বলা হয়। এই যে আমাদের প্রবেশ করে তাকে করোনারি আর্টারিতে নিয়ে যায়, তারপর রঞ্জক পদার্থ ছেড়ে দেখা হয়, রঞ্জক পদার্থ ছেড়ে দেখা হয় যে কোথাও চর্বি জমে আছে কিনা। এই যে রঞ্জক পদার্থ ছেড়ে যে দেখা হয় কোথাও চর্বি জমে আছে কিনা, এটাকে বলা হয় ফ্লুরোস্কোপি। এটাকে কি বলা হয়? ফ্লুরোস্কোপি। কি বলা হয়? ফ্লুরোস্কোপি। কি বলা হয়? ফ্লুরোস্কোপি বলা হয়, ফ্লুরোস্কোপি। ঠিক আছে, ফ্লুরো মানে রঞ্জক, রঞ্জক পদার্থ দিয়ে আমরা স্কোপি দেখছি, ফ্লুরোস্কোপি দেখছি পদ্ধতি। আর এটাকে কি বলে? ফ্লুরোস্কোপি। এই যে রঞ্জক পদার্থ দিয়ে দেখা চর্বি জমে আছে কিনা, এবং এই যে পুরা প্রসিডিউর যে একদম ফিমোরাল ধমনী দিয়ে প্রবেশ করিয়ে আমাদের করোনারি আর্টারিতে আনা, তারপর রঞ্জক পদার্থ ছাড়া পুরা প্রসিডিউরটাকে একসাথে বলা হয় এনজিওগ্রাম। পুরা প্রসিডিউরটাকে একসাথে কি বলা হয়? এনজিওগ্রাম। এটা রঞ্জক পদার্থ রক্তের সাথে মিললে কোনো সমস্যা নেই। রঞ্জক পদার্থ মানে ডাই, রঞ্জক পদার্থ মানে হচ্ছে ডাই। সাইনাস মানে প্রসারিত রক্তনালী, সাইনাস মানে প্রসারিত রক্তনালী। সাইনাস মানে কি? প্রসারিত রক্তনালী। তো আমাদের করোনারি যে ভেইনটা আছে, করোনারি ভেইনটা যখন উন্মুক্ত হয়, উন্মুক্ত হওয়ার সময় সেটা প্রসারিত হয়ে যায়, প্রসারিত হলেই তাকে আমরা বলি সাইনাস। তো নাম হয়েছে করোনারি সাইনাস। তোমাদের ভিডিও দিয়েছিলাম কিছু, এগুলো দেখার জন্য, ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো এনজিওগ্রাম দিয়ে আমাদের করোনারি ধমনী সরু হয়ে গেছে কিনা দেখা যাবে, মানে করোনারি ধমনী কোথাও চর্বি জমে আছে কিনা, কোথাও অ্যাথেরোমা জমে আছে কিনা, চর্বিটাকে অ্যাথেরোমা বলা হয়, সেটা দেখার জন্য আমরা কি করি? এই এনজিওগ্রাম করি। তো এনজিওগ্রাম করে ডাক্তার যদি দেখতে পায় যে কোথাও চর্বি জমে আছে, ডাক্তার দেখতে পেয়েছে কোথাও চর্বি জমে আছে, তখন সে সাথে সাথে
সাথে সাথে সেই চর্বি জমা জায়গাটায় একটা রিং বসিয়ে দেয়। কি বসিয়ে দেয়? একটা রিং বসিয়ে দেয়। এই যে চর্বি জমা জায়গায় একটা রিং বসিয়ে দেওয়ার প্রসিডিউর, একে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। এটাকে কি বলা হয়? অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে দেখো এই অ্যাঞ্জিওগ্রাম তো আমরা জানলাম, এবার আসো একটু অ্যাঞ্জিওপ্লাস্টি পড়ি। তখন ডাক্তার তোমার দেখলো যে অ্যাঞ্জিওগ্রাম করে তোমার একটা রক্তনালীর মধ্যে একটা জায়গায় চর্বি জমে আছে, এমনভাবে চর্বি জমে আছে ওইটাকে ওষুধ দিয়েও গলানো যাবে না। তখন কি করবে ডাক্তার হচ্ছে ওই ক্যাথেটারটাকে বের করবে, ক্যাথেটার বের করে নতুন একটা ক্যাথেটার তোমার ভেতরে প্রবেশ করাবে। সেই ক্যাথেটারের মাথায় একটা রিং থাকবে এবং রিংয়ের মাঝখানে একটা বেলুন থাকবে। তাহলে কি এই হচ্ছে আমাদের এরকম একটা রিং থাকবে, এরকম একটা রিং থাকবে, বা আমরা এটাকে কি বলি? এটাকে রিং। এরকম একটা রিং থাকবে, বা বাংলায় বলে স্টেন্ট বলে, স্টেন্ট। এরকম একটা রিং বা স্ট্যান্ড থাকবে, সেটার ভেতরে কি থাকবে? সেটার ভেতরে থাকবে একটা বেলুন থাকবে, সেটার ভেতরে একটা কি থাকবে? বেলুন থাকবে। সো রিংটা এবং বেলুনটা দুইটাকে চুপসানো অবস্থায় ক্যাথেটারের মাথায় লাগিয়ে যেই জায়গাটায় আমি দেখলাম যে ব্লক আছে সেই জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে তখন আমি এখান থেকে পাম্প দিয়ে বেলুনটাকে ফোলাবো। সো বেলুনটাকে ফোলাইলে এই রিংটাও ফুলবে, বেলুনটাকে ফোলাইলে রিংটাও ফুলবে, বেলুন ফোলাচ্ছি রিংও ফুলছে, বেলুন ফোলাচ্ছি রিংও ফুলছে। সো বেলুন ফুলাইতে গেলে এই রিংও আমাদের ফুলবে, বেলুন ফোলাচ্ছি সো আমাদের কি ফুলবে? রিংও ফুলবে। এখান থেকে বেলুন ফোলানোর সাথে সাথে আমাদের এখান থেকে রিংটা ফুলবে। এরকম কয়েকবার চাপ দিয়ে রক্তনালীটাকে প্রসারিত করা হয়। কারণ কি, এই ধরো আমাদের রক্তনালী, এই সবুজ কালার দিয়ে আঁকছি রক্তনালী, তো এই রক্তনালীতে আমাদের এই যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীতে প্রচুর চর্বি জমে আছে, ধরো এই দুই পাশেই চর্বি জমে আছে। তো আমি কি করব? এই স্ট্যান্ডটাকে ফুলায়া চর্বিগুলোকে ধাক্কা দিব, ফুলাবো বন্ধ করবো, চর্বিগুলোকে ধাক্কা দিয়ে জায়গাটা বড় করব, বড় করে তারপর একদম ফুলিয়ে স্ট্যান্ডটা বা রিংটাকে এই জায়গায় দিয়ে দিব। সো স্ট্যান্ড বা রিংটাকে এই জায়গায় দিয়ে দিলে আমাদের কি হবে? রাস্তাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং এখান দিয়ে রক্ত যেতে পারছে। তো স্ট্যান্ড বা রিং আমি কি জন্য বসাই? যে আমার প্ল্যাক জমে গেলে সেই প্ল্যাকটা যেন আমাদের পুরো রাস্তাকে বন্ধ করে না দিতে পারে, সেই জন্য আমি এখানে একটা স্ট্যান্ড বা রিং বসে। এই রিংটা মেডিকেটেড, মানে এই রিংয়ের ভিতর কিছু ওষুধ লাগাই দিতে পারি আমি, আবার নন মেডিকেটেড, কোনো ওষুধ না লাগাইও আমি দিতে পারি। সো ওষুধ লাগানো না লাগানো, এখন না লাগাই দেয়, ওষুধ লাগাই দিলে সেটার দাম অনেক বেশি হয়। তো কারণ কি, ওষুধ লাগাই দেওয়ার কারণ কি, অনেক সময় হচ্ছে যে এই যে আমাদের রিং আছে, এই রিং থাকা সত্ত্বেও এখানে প্লেটলেট ভেঙে রক্ত জমাট বাঁধা শুরু হতে পারে, দ্যাটস এখানে কিছু ওষুধ লাগায় দেয়। দেখেন ওষুধ লাগানো ছাড়াও দেয় মেডিকেটেড আর নন মেডিকেটেড বলি। মেডিকেটেড মানে ওষুধ লাগানো, নন মেডিকেটেড মানে ওষুধ লাগানো না। সো এই যে আমাদের রিং বসায় দিল, এই জায়গায় রিং বসানো এই প্রসিডিউরকে আমরা কি বলি? অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। কি বলি আমরা? অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। এই প্রসিডিউরকে আমরা কি বলি? অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। এখন এই যে আমাদের এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওপ্লাস্টি। বা এটার আরেকটা নাম হচ্ছে, এইটা একটা পেশেন্ট হসপিটালে গেল, হসপিটালে যাওয়ার পর সাথে সাথে এই ধরো আমার আম্মুর মতো যারা এরকম হচ্ছে যে আরও সমস্যা নিয়ে যায়, ধরো এই জায়গাটা পুরাটা বন্ধ হয়ে গেছে, এরকম চর্বি দিয়ে পুরাটা অফ হয়ে গেছে এরকম। তো দেখা যায় এরকম যখন চর্বি দিয়ে পুরো জায়গাটা অফ হয়ে যায়, তখন ওই পেশেন্টটা হসপিটালে নেওয়ার সাথে সাথে অ্যাঞ্জিওপ্লাস্টি করা লাগে। সাথে সাথে যদি আমি অ্যাঞ্জিওপ্লাস্টি না করি তখন পেশেন্টকে বাঁচানো যাবে না। যদি সাথে সাথে না করি আমি, তখন পেশেন্টকে আমরা কি করতে পারবো না? পেশেন্টকে আমরা হচ্ছে যে বাঁচাতে পারবো না। সো পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা সাথে সাথে কি করি? এই যে আমাদের এখানে যে চামড়া আছে, চামড়া দিয়ে আমরা ফুটা করি না, চামড়া দিয়ে ফুটা করে রক্তনালী দিয়ে প্রবেশ করি। তো যেহেতু আমরা চামড়া দিয়ে ফুটা করি, এই জন্য একে আমরা কি বলি? পারকিউটেনিয়াস। কিউটেনিয়াস মানে কি? কিউটেনিয়াস মানে আমাদের যে চামড়া কিউটিন দ্বারা গঠিত, এই চামড়া এবং পার মানে চামড়া ছেদ করে পারকিউটেনিয়াস করোনারি, পারকিউটেনাস মানে হাত বা পা, এই হাত চামড়া ফুটা করে রক্তনালী দিয়ে আমি একটা কিছু প্রবেশ করাবো, প্রবেশ করে একা জায়গায় রিংটা বসায় দিব, পেশেন্টকে বাঁচাবো। তাহলে কি? পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন। কি বলা একে? আরেকটা নাম হচ্ছে পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন, বা এর শর্ট ফর্ম হচ্ছে পিসিআই। পিসিআই মানে পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন।
ইন্টারভেনশন মানে কোনো একটা কাজ ঘটে গেলে সেখান থেকে বাঁচার জন্য যে প্রসিডিউর। তো এখানে কি হয়, এখানে আমাদের চামড়া ছিদ্র করে সেখান দিয়ে আমরা ফিমোরাল আর্টারি, মানে আমাদের ফিমোরাল আর্টারি একটু নিচে থাকে, এই চামড়া ফুটা করে ফিমোরাল আর্টারির ভিতর দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে আমাদের এই রক্তনালীটাকে আমরা রক্তনালী এখানে একটা রিং বসিয়ে পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করি। এই জন্য কি বলা হয়, পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন একটা নাম রয়েছে। এবং আরেকটা নাম রয়েছে এদের, সেটা কি, আরেকটা নাম হচ্ছে যে এই যে স্কিন পায়াস করে ঢোকে বলে পারকিউটেনাস নামটা তো থাকবেই, পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল। ট্রান্সলুমিনাল মানে লুমেন, এই যে আমাদের লুমেন রক্তনালীর যে লুমেন রয়েছে, লুমেন মানে গহ্বর, গহ্বরের ভেতর দিয়ে যাচ্ছে, জন্য আমরা কি বলি ট্রান্সলুমিনাল, পারকিউটেনাস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। তো এটা আলাদা নাম, মানে কেন কি বলছি, পারকিউটেনাস চামড়া ছেদ করে গেছে, ট্রান্সলুমিনাল লুমেন বা রক্তনালী গহ্বরের ভেতর দিয়ে গেছে, করোনারি কোন জায়গায় কাজটা করা হয়, করোনারি ধমনীতে, অ্যাঞ্জিওপ্লাস্টি মানে একটা রিং বা স্ট্যান্ড বসিয়ে দেওয়া, তাহলে এটাকে কি বলবো, পিটিসিএ। এবং এই টেস্টটা পেশেন্ট যাওয়ার পর ইনস্ট্যান্টলি করি। আমরা যদি দেখি যে কোনো পেশেন্টের সিভিয়ার হার্ট পেইন নিয়ে আসছে এবং আমরা গেস করছি তার মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হয়েছে, তখন আমরা সাথে সাথে তার এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করে যদি দেখি তার এনজিওগ্রামে আমরা চর্বি বা ব্লক দেখতে পাচ্ছি, আমরা সাথে সাথে এই এনজিওপ্লাস্টি বা পিসিআই করে ফেলি। সো এটা কিন্তু একদম তাৎক্ষণিক টেস্ট, তাৎক্ষণিক অপারেশন করে ফেলি আমরা, ঠিক আছে। এবং এটার জন্য কিন্তু বড় কোনো প্রসিডিউর দরকার হয় না। বুঝতে পারছো এতটুকু? কোনো ডিফারেন্স নেই, নামের মধ্যে জাস্ট হচ্ছে যে পার্থক্য। এনজিওপ্লাস্টিও যা কথা স্ট্যান্ডার্ড, মানে নাম জাস্ট চেঞ্জ করে আরো বেটার নামের মধ্যে যেতে চাই, এই হচ্ছে কাজ। এনজিওপ্লাস্টি মানে একটা রিং বা স্ট্যান্ড বসানোর প্রসিডিউরকে বলে এনজিওপ্লাস্টি। আর জাস্ট ক্যামেরা দিয়ে দেখা যে কোথায় কোনো চর্বি জমে আছে কিনা সেটাকে বলে এনজিওগ্রাম। পিসিআই পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন যা কথা, এনজিওপ্লাস্টি তা কথা। পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন বা এনজিওপ্লাস্টি যা কথা, পারকিউটেনাস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি সেম কথা, কথা সেম, জাস্ট নাম ভিন্ন। আজকে কয়টা টপিক পড়াবো? হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর পড়াবো, ওপেন হার্ট সার্জারি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং পড়াবো। আমাদের তো অলরেডি এনজিওপ্লাস্টি পড়া শেষ। তোমাদের এই জিনিসগুলো জাস্ট আমি ধরায় দিব, তোমরা বই থেকে বিস্তারিত পড়বা, রিডিং দিবে একবার, জাস্ট বোঝার ব্যাপারটা বুঝাই দিচ্ছি। কি বলো, ধীরে যাবো? আচ্ছা ধীরে পড়াবো। ও লাস্ট ক্লাসে তো আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনও পড়ছিলাম না? আচ্ছা, কমন যে কথাটা, ধরো হার্ট অ্যাটাক হোক, অ্যানজাইনা হোক, এই দুইটার ফলে কি হবে, আমাদের হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না। কারণ কি, হার্টের যে কার্ডিয়াক মাসেলগুলো আছে তারা ঠিক মতো অক্সিজেন সাপ্লাই পাবে না। সো তারা যখন ঠিকমতো অক্সিজেন সাপ্লাই পাবে না, তখন কিন্তু সে ঠিকমতো কাজ করবে না, এবং সে ঠিকমতো কাজ না করলে আমাদের ফুসফুসে অক্সিজেন আদান প্রদানটা ঠিকমতো হবে না। তো আমরা শ্বাসকষ্টে ভুগবো, যেটাকে আমরা বলি শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্টে ভুগি। তারপরে আমাদের এই জায়গায় ব্যথা করে, এবং এই জায়গায় ব্যথাটা চেপে ব্যথা করে, চাপ দেয়, এই জায়গাটা আমাদের হৃৎপিণ্ড চাপ দেয়, কম্প্রেশন হয়, এই জায়গায় চাপ দেয় আমাদের। এবং মেইন ব্যথাটা আমাদের কোথায় চলে যায়, হাতে চলে যায়। হার্ট অ্যাটাক হলে পেশেন্ট বমিও করতে পারে, দেখা যায় পেশেন্ট কি করে, বমি করে কয়েকবার। এবং আমাদের এই জায়গাটায় ব্যথা করে, শোল্ডার জয়েন্টে ব্যথা করে, ঠিক আছে, এই হাতে ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, বমি বমি ভাব লাগে, এগুলো হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের লক্ষণ। হ্যাঁ, কালকে ফুল চ্যাপ্টারের উপর এক্সাম। তো আমরা হার্ট অ্যাটাক লাস্ট দিন বলছিলাম, আজকে আমরা বলবো হার্ট ফেইলিয়ার। হার্ট ফেইলিয়ার, ফেইলিয়ার মানে আমাদের হার্ট যখন ফেল করছে। তোমাকে যদি আমি বলি তোমাদের সামনে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় 50% মার্কে পাস, যারা 50% মার্কস পাবে না তারা ফেল। তো এইরকম ঠিক
হার্টের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করার কথা সারা বডিতে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, সেই কাজটা যখন আমাদের হার্ট করতে পারবে না তখন আমরা সেই জিনিসটাকে কি বলি, তখন আমরা সেই জিনিসটাকে বলি হার্ট ফেইলিয়ার বলি, তখন আমরা সেটাকে কি বলি, হার্ট ফেইলিয়ার বলি। এই যে আমাদের হার্ট ফেইলিয়ার হয়, হার্ট ঠিকমতো কাজ করতে পারে না, এই হার্ট ফেইলিয়ারের কারণটা কি? হার্ট ফেইলিয়ারের কিছু কারণের মধ্যে ধরো একটা কারণ হতে পারে হার্টে ঠিকমতো রক্ত আসে না। হার্টে যদি ঠিকমতো রক্ত না আসে, হার্ট রক্ত কোথা থেকে পাঠাবে, এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ হতে পারে হার্টের রক্ত পাঠানোর যে রাস্তা আছে, ধরো হার্ট আমাদের সারা দেহে রক্ত পাঠায় কি দিয়ে, মহাধমনী দিয়ে, মানে মহাধমনী এবং পালমোনারি ধমনী এই দুটো দিয়ে রক্ত ওঠে, এই দুইটা রাস্তায় কোনো ঝামেলা, তখন হচ্ছে যে আমাদের হার্ট ফেইলিয়ার হতে পারে। হার্ট ফেইলিয়ার অন্যতম একটা কারণ হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেইলিয়ার ডেভেলপ করতে পারে, কারণ হার্ট অ্যাটাকের ফলে কি হয়, আমাদের যে কার্ডিয়াক মাসেল বা আমাদের যে হৃৎপেশিগুলো রয়েছে, এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিগুলো অক্সিজেন সাপ্লাই পায় না। কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি যদি অক্সিজেন সাপ্লাই না পায়, তখন অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে আমাদের কার্ডিয়াক মাসেল মারা যায়, যাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। এই যে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হয়, এই মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের ফলে আমাদের কার্ডিয়াক মাসেল ব্লাড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেনের অভাবে সে প্রবল চিল্লাপাল্লা করছে, অক্সিজেন পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি না। এই যে অক্সিজেনের অভাবে তার প্রবল চিল্লাপাল্লা, এই প্রবল চিল্লাপাল্লার ফলে আমাদের এই কার্ডিয়াক মাসেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে যদি সে অক্সিজেন না পায়। নষ্ট না হলে ধরো ভেন্ট্রিকুলার মাসেল নষ্ট হয়ে গেছে, তার মানে কি ভেন্ট্রিকুলার সংকোচন প্রসারণ থাকবে, থাকবে না। ভেন্ট্রিকুলার সংকোচন প্রসারণ না থাকলে আমার সারা দেহে রক্ত যাবে, যাবে না ঠিক মতো। সো আমাদের হার্ট ফেল হবে তার কাজ করতে। ক্লাভিকলের নিচে ব্যথা লেফট সাইডে হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, বাট এই সাইনগুলো বা হার্ট অ্যাটাকের লক্ষণগুলো খুবই হচ্ছে ইন জেনারেল। তোমরা অনেক সময় গ্যাস্ট্রিকের পেইন মনে হয় এই জায়গায় চাপ দিচ্ছে, এটা গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু আমাদের কমনলি গ্যাস্ট্রিকের ব্যথা এবং বুকের ব্যথা এই দুটার মধ্যে আমরা মিসজাজ করি। অনেক সময় বুকের ব্যথাকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বলে চালাই দিই। তো হার্ট ফেইলিয়ার আমাদের দুই পাশের হার্ট ফেইলিয়ার হতে পারে, যে এই যে আমাদের হৃৎপিণ্ড রয়েছে, এই যে আমাদের হৃৎপিণ্ড রয়েছে, একটা পটলের মতো হৃৎপিণ্ড আঁকলাম, এই হৃৎপিণ্ড থেকে আমাদের হচ্ছে যে একটা পাশ হচ্ছে রাইট সাইড আর একটা হচ্ছে লেফট সাইড। এই রাইট সাইডে আমাদের আসে হচ্ছে এটা ধরো আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তো রাইট সাইডেড হার্ট ফেইলিয়ার, যে তোমাদের কি হলো, রাইট সাইডেড হার্ট ফেইলিয়ার। রাইট সাইডেড হার্ট ফেইলিয়ার মানে কি, রাইট সাইডেড হার্ট ফেইলিয়ার মানে হচ্ছে আমাদের এই ডান পাশের যে নিলয় রয়েছে, ডান পাশের কি রয়েছে, যে নিলয় রয়েছে, এই ডান পাশের নিলয়ের যে কার্ডিয়াক মাসেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের হৃৎপিণ্ডের ডান পাশ ঠিকভাবে সংকুচিত হতে পারছে না। ডান পাশ যদি ঠিকভাবে সংকুচিত না হয়, তার মানে কি এই ডান পাশটা আমার রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, রক্ত দ্বারা পরিপূর্ণ হওয়া সত্ত্বেও সে ঠিকমতো রক্ত পাম্প করতে পারবে না বা রক্তকে উপরের দিকে পাঠাতে পারবে না। সে যখন রক্তকে উপরের দিকে পাঠাতে না পারবে, তো আমাদের এই ডান কে পরিপূর্ণ হয়ে গেছে, ডান নিলয় পূর্ণ হয়ে গেছে। ডান নিলয় পূর্ণ হলে তার প্রভাবে বাম নিলয় আমাদের পূর্ণ হবে। ডান এবং বাম নিলয় আমাদের পূর্ণ হয়ে গেছে, ডান এবং বাম নিলয় আমাদের রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেছে, কারণ কি ডান নিলয় থেকে রক্ত যেতে পারছে না ঠিক মতো, উপরে যেতে পারছে না। তখন এই ডান নিলয় থেকে রক্তগুলা কোন দিকে চলে আসবে, এই নিচের দিকে চলে আসতে থাকবে। ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে নিচের দিকে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে উপরের দিকে যেতে থাকবে। সো ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যখন উপরে নিচে যেতে থাকবে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে উপরে যাবে। তার মানে কি উপরের এই যে ঊর্ধ্ব মহাশিরা রয়েছে, ঊর্ধ্ব মহাশিরার যে ধমনীগুলো আছে তারা ফুলে যাবে, তারা লাফাতে থাকবে। কারণ কি, কারণ এখান থেকে আমাদের হৃৎপিণ্ডের একটু বিট আছে, এই হৃৎপিণ্ডের হালকা বিটে রক্তটা এরকম উপরের দিকে ধাক্কা খায়, ধাক্কা খেলে এই উপরের দিকে আমাদের একটা ধাক্কা সৃষ্টি হয়। সো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড মানে কি, রক্ত ভেন্ট্রিকল ফুল,
ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসতে পারতেছেন, তারা অ্যাট্রিয়ামের রক্ত দ্বারা ফুল। অ্যাট্রিয়ামের রক্ত দ্বারা ফুল হলে কি হবে, এই রিভার্স ফ্লো করবে ব্লাডগুলো, যদিও করার কথা না, এখন কি করবে, ব্লাড যাওয়ার জায়গা নেই, রিভার্স ফ্লো করবে। সো সুপিরিয়র যে ভেনা কাভা রয়েছে, এই সুপিরিয়র ভেনা কাভার কারণে আমরা আমাদের এখানে জুগুলার ভেইন আছে, সেই জুগুলার ভেইনের যে একটা প্রেশার সেটা বেড়ে যায়। তাহলে আমরা রাইট সাইডের হার্ট ফেলিওরে কি দেখতে পাই, আমাদের জুগুলার ভেইন, জুগুলার ভেনাস প্রেশার, যেটাকে আমরা বলি জেভিপি, জেভিপি, এটা বেড়ে যায়, ইনক্রিজড হয়, জেভিপি ইনক্রিজড হচ্ছে এখানে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরাদের রক্ত যাচ্ছে, তো এই জায়গায় জেভিপি লাফাইতে থাকে একটা পেশেন্টের, ধুপ ধুপ ধুপ। ওকে, তারপর আমাদের ইনফেরিয়র ভেনা কাভা দিয়েও রক্ত নিচে নামা শুরু করে। সো এই যে আমাদের ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের নিচে ইনফেরিয়র ভেনা কাভা এখানে ব্লাড সাপ্লাই দেয়, ইনফেরিয়র ভেনা কাভা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে হচ্ছে আমাদের এই হার্ট থেকে, এই আমাদের লিভার থেকে বা হেপাটিক থেকে, আমাদের হেপাটিকের সাথে ইনফেরিয়র ভেনা কাভার সংযোগ রয়েছে। তো এখন ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যখন রক্ত ব্যাকফ্লো করবে, তখন এই যে আমাদের হেপাটিক সেলগুলো আছে বা আমাদের লিভার সেলগুলো রয়েছে, এই লিভার সেলগুলোর মধ্যে এই যে অক্সিজেন, এই যে আমাদের ব্লাড আসতেছে, এই ব্লাড আসার ফলে কি হবে, নিচে ব্লাডের প্রেশার অনেক বেড়ে যাবে, রক্তচাপটা যখন এখানে বেড়ে যাবে, তখন এখান থেকে আমাদের ভাস্কুলার লিকেজ হবে। কি হবে, এই চাপ কমানোর জন্য আমাদের এখান থেকে পানি বের হতে থাকবে, যাকে আমরা কি বলি, ভাস্কুলার লিকেজ। ভাস্কুলার লিকেজ, যে পানি বের হতে থাকবে, এই ভাস্কুলার লিকেজের কারণে কি হবে, ভাস্কুলার লিকেজ, পানি বের হতে থাকবে। সো লিভারেই পানি জমবে, সো লিভারে যখন পানি জমবে, লিভারটা বড় হয়ে যাবে, লিভার বড় হয়ে গেলে আমরা সেটাকে কি বলি, হেপাটোমেগালি। আমাদের এখানে কি হবে, রাইট সাইডের হার্ট ফেলিওর হলে কি হবে, হেপাটোমেগালি। যকৃৎ বড় হয়ে যাবে, কেন বড় হয়ে যাবে, কারণ যকৃতে পানি জমছে, যকৃতের যে লেয়ার আছে বড় হইতে থাকবে, যকৃতে পানি জমছে। এরপর যকৃতের পর আসবে কোথায়, পেটে আসবে, পেটে আসার ফলে পেটে পানি চলে আসবে, পেট ফুলে যাবে, পেটে পানি আসা বা পেট ফুলে যাওয়া, পেটে পানি আসলে তাকে আমরা বলি অ্যাসাইটিস। ঠিক আছে, কি বলি, অ্যাসাইটিস বলি। আর আরো নিচে গেলে আমাদের হাত পায়ে পানি জমে আসে, পায়ে পানি যে আসে, পা ফুলে যায়, কারণ কি, সেম নিচ পর্যন্ত একদম ইনফেরিয়র ভেনা কাভার পায়ের অংশ পর্যন্ত, সেখানে আমাদের কি হচ্ছে না, যে আমাদের ব্লাড সে নিয়ে উপরে আসতে পারতেছে না, ব্লাড নিচেই রয়ে যাচ্ছে, তো জায়গাগুলো ফুলে যাবে। এখানে কি হয়, আমাদের পা ফুলে যায়, পা ফুলে যায়, এই পা ফুলে যায় বা আমাদের হাত পায়ে পানি চলে আসাকে আমরা বলি ইডেমা বলি। হাত পায়ে পানি চলে আসে, ফুলে যাওয়ার কারণ কি, পানি চলে আসে, আমরা বলি ইডেমা বলি। তাহলে দেখো, আমাদের রাইট সাইডের হার্ট ফেলিওর, কোনো কারণে যদি আমাদের ডান পাশে হৃৎপিণ্ড কাজ না করতে পারে বা হৃৎপিণ্ডের ডান অংশ কাজ না করে, তখন এই ভেন্ট্রিকলে রক্ত দিয়ে পূর্ণ হয়ে যায়। ভেন্ট্রিকলে যখন রক্ত দেওয়া পূর্ণ হয়, তখন অ্যাট্রিয়ামে রক্ত দেওয়া পূর্ণ হয়, অ্যাট্রিয়াম রক্ত দেওয়া পূর্ণ হলে এভাবে রিভার্স ফ্লো হতে থাকে। এই যে রিভার্স ফ্লো হয়, রিভার্স ফ্লোকে সুপিরিয়র ভেনা কাভা লাফাইতে থাকে, সুপিরিয়র ভেনা কাভা আমাদের জুগুলার ভেইন লাফাইতে থাকে, জুগুলার ভেইনের প্রেশার বেড়ে যায়, একে বলি আমরা রেজ জুগুলো ভেনাস প্রেশার, জুগুলার ভেইনের প্রেশার বেড়ে যায়। আমাদের যকৃৎ যে রয়েছে, যকৃৎ আকারে বড় হয়ে যায় এই নিচে, কারণ কি, এটা সবসময় কি করবে, যে এর মধ্যে প্রেশার অনেক বেশি, ব্লাড উল্টা দিকে আসতেছে, ও চাবে কি, ভাস্কুলার লিকেজ করে ফুটা ফুটা করে রক্তগুলাকে বের করে দেওয়ার জন্য, প্লাজমাগুলাকে বের করে দেওয়ার জন্য। তো এই প্লাজমাগুলা বা পানিগুলা যখন লিভারে জমা হবে, লিভার বড় হয়ে যাবে, বলবো হেপাটোমেগালি। এই পানিগুলো যখন আমাদের পেটে জমা হবে, পেট ফুলে যাবে, বলবো অ্যাসাইটিস। এই পানিগুলো যখন আমাদের পায়ে জমা হবে, তখন আমরা তাকে কি বলবো, ইডেমা বলবো। এই হার্টের প্রবলেম ছাড়াও নানা কিছুতে পানি জমে, যেমন হচ্ছে কিডনির প্রবলেম হলে আমাদের হাত পায়ে পানি জমতে পারে, আমাদের যকৃতে প্রোটিন তৈরি হচ্ছে না ঠিক মতো, তখন আমাদের কি তৈরি হতে পারে, হাত পায়ে পানি জমতে পারে। হ্যাঁ, এখান থেকে ব্লাড থেকে ওয়াটারগুলো আলাদা, পানিগুলো বের হয়ে যেতে চায়, পানি ওয়াটার কমে যায়, রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যায়। আচ্ছা ভাইয়া, হার্টের প্রবলেম ছাড়া
যক্ষা হলে পেট ফুলে যায়, যক্ষা যদি তোমার পেটে আক্রমণ করে, যে আমরা বলি হচ্ছে পেরিটোনিয়াল টিবি, পেরিটোনিয়াল টিবি হলে তখন যক্ষাটা এই পেরিটোনিয়ামের মধ্যে ছড়ে গিয়ে ভাস্কুলার লিকেজ করতে, পেরিটোনিয়ামের যে ধমনীগুলো আছে তাদের সাহায্য করে। জুগলার ভেইন, জুগলার ভেইন হচ্ছে জুগলার ভেইন হচ্ছে একটা শিরা যা আমাদের মস্তিষ্ক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, নিয়ে সুপিরিয়র ভেনা কাভাকে, সুপিরিয়র ভেনা কাভার সাথে সংযুক্ত হয়ে হৃৎপিণ্ডে উন্মুক্ত হয় বা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। সো জুগলার ভেইন তাহলে আমাদের কোথা থেকে আসে? মস্তিষ্ক থেকে জুগলার ভেইনে একটা ছবি দিয়ে দিব না, রক্ত এনে কিডনিতে কেন পাথর হয়, এটা ভাইয়াকে কোশ্চেন করছিলাম বাট অ্যান্সার পাইনি। কিডনিতে পাথর আমি অ্যান্সার দিছিলাম মোস্ট প্রবাবলি, তুমি মনে ছিল না। কিডনিতে মেইনলি পাথর হয় হচ্ছে ইউরিক অ্যাসিডের কারণে। আমাদের কিডনির যে পাথর আছে তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল পাথর। ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে, আমরা পিউরিন জাতীয় যে খাবার খাই সে পিউরিন জাতীয় খাবারের বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিন জাতীয় খাবার কি? গরুর মাংস একটা পিউরিন জাতীয় খাবারের উদাহরণ। এই ইউরিক অ্যাসিড তৈরি হয়, রক্তে যদি ইউরিক অ্যাসিডের বা মূত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে সেই ইউরিক অ্যাসিড আমাদের কিডনিতে জমা হয়, কিডনিতে জমা হয় পাথর তৈরি করে। কোলেস্টেরল যদি আমাদের রক্তে বেশি মূত্রে বেশি থাকে তখন কোলেস্টেরল কিডনিতে জমা হয়, কোলেস্টেরল স্টোন তৈরি হতে পারে। ক্যালসিয়ামের পরিমাণ যদি আমাদের মূত্রে বেশি থাকে তখন ওই ক্যালসিয়াম আমাদের কিডনিতে জমা হয়, ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি হতে পারে বা ক্যালসিয়ামের পাথর তৈরি হতে পারে। হার্টে পানি জমে, হার্টে পানি জমলে আমরা বলি পেরিকার্ডিয়াল ইফিউশন। আজকেও মস্তিষ্ক বানাম ভুল লিখছি না? ওকে, হার্টে পানি জমলে তাকে বলি আমরা হার্টের পানি জমে না, হার্টের যে দুইটা লেয়ার আছে দুই লেয়ারের মাঝখানে পানি জমে তখন তাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ইফিউশন বলি। ইফিউশন মানে কোনো স্তরের মাঝখানে পানি জমা। ওকে, তাহলে এটা গেল আমাদের রাইট সাইডেড হার্ট ফেইলিয়ার। এবার আসে আমাদের লেফট সাইডেড হার্ট ফেইলিয়ার যদি হয়। লেফট সাইডের হার্ট ফেইলিয়ার তাহলে কি হচ্ছে, আমাদের এই যে লেফট অ্যাট্রিয়াম আছে এখানে রক্ত আসতেছে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত আসতেছে, লেফট ভেন্ট্রিকল রক্ত দ্বারা পরিপূর্ণ, লেফট ভেন্ট্রিকল রক্ত দ্বারা পরিপূর্ণ, লেফট অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পরিপূর্ণ। সো লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত আসতে পারছে না, তখন রক্তটা কি হবে? রিভার্স ফ্লো হবে। রিভার্স ফ্লো হয়ে আমাদের কি কাজ করবে? এই যে রক্তটা আমাদের কি হচ্ছে? রিভার্স ফ্লো হচ্ছে। রিভার্স ফ্লো হয়ে এই রক্তটা আমাদের ফুসফুসে চলে যাবে, ফুসফুসে চলে গিয়ে ফুসফুসের মধ্যে ও ভাস্কুলার লিকেজ করবে, পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে এই পানিটা কোথায় জমা হবে? এই জমাটা ফুসফুসে পানি জমা হবে। সেই ফুসফুসে পানি জমাকে আমরা কি বলি? না, আয়রন বেশি হলে হয় না, আয়রনটা হচ্ছে আমাদের পাথর তৈরিতে সাহায্য করে না, ক্রিস্টাল তৈরি করে না। ফুসফুসে পানি জমা, ফুসফুসে পানি জমাকে আমরা কি বলি? ফুসফুসে পানি জমাকে আমরা বলি হচ্ছে পালমোনারি ইডেমা। আর এই লেফট সাইডের হার্ট ফেইলিয়ারে আমাদের প্রচন্ড শ্বাসকষ্ট হয়, রাইট সাইডের হার্ট ফেইলিয়ারে শ্বাসকষ্ট কম থাকে, লেফট সাইডের হার্ট ফেইলিয়ারে প্রচন্ড শ্বাসকষ্ট হয়। একই সাথে আমাদের লেফট সাইডের হার্ট ফেইলিয়ারের মধ্যে আমরা এই প্রচন্ড শ্বাসকষ্ট পাই, ফুসফুসে পানি জমা থাকে এবং এখানে আমাদের শুষ্ক কাশি হয়। কপার টিকাগুলো অফ না কেন? কপার টিকাগুলো অফ থাকে বাট এই যে এক্সেসিভ প্রেশার,
এই এক্সেসিভ প্রেশারের কারণে কপাটিকাগুলো অফ হতে পারে না। এটা আমাদের অক্সিজেন দ্বারা পূর্ণ, মানে এই কপাটিকা তো এই যে ধরো এখানে কপাটিকা, এই কপাটিকা তো আমাদের ওপেনই আছে অলওয়েজ না, নিচের দিকে নামার জন্য কি সে কখনো বাধা দেয় না। সো এই জায়গা পুরো ফুলফিল হয়ে গেছে ব্লাড দিয়ে, ব্লাড আর নিচে নামতে পারছে না, বাট এখান থেকে তো রক্ত আসতেছে, তার মানে কি ও ফুলফিল হতে থাকে, ফুলফিল হওয়ার পর এ রিভার্স বা ব্যাক দিকে যেতে থাকে। ভালভ অফ হওয়ার রাস্তায় তো আর হয় না, খেয়াল করো এই দিকে আমাদের কপাটিকা, এই জায়গায় আমাদের রক্ত দ্বারা পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে, এই জায়গায় আমার রক্ত দ্বারা পরিপূর্ণ আছে, উপরের থেকে কি রক্ত নিচে আসবে না, তার মানে কি ভালভের বিপরীত দিকে তো কাজ করতেছে না, আসবে না, রক্ত দ্বারা টুইটিম্বুর, ঠিক আছে। সো ভালভের সেম দিকেই তো কাজ করতেছে, ভালভের বিপরীত দিকে তো এখানে কোনো কাজ নেই, বুঝতে পারছো তাবাসসুম, তানজিন? রক্ত তো নিচ থেকে উপরে যায় না, রক্ত হচ্ছে নিচ থেকে উপরে যায় না, কিন্তু রক্ত নিচে আসতে পারে না, নিচে আসতে না পারলে কি হবে, রক্তটা এই জায়গায় জমতে থাকবে। আচ্ছা, তো আমাদের হার্ট ফেইলিওর শেষ, হার্ট ফেইলিওর থেকে এর বেশি কিছু জানা লাগবে না। এখন ধরো এই যে রোগগুলো, এই রোগগুলোর ট্রিটমেন্ট কি, এই রোগগুলোর চিকিৎসা কি করবো, আমরা অলরেডি পেসমেকার পড়ে ফেলছি, এখন আমরা শিখবো হচ্ছে যে দুইটা টেস্ট শিখবো, একটাকে আমরা বলি হচ্ছে ওপেন হার্ট সার্জারি, যেটা আমার ড্রিম, যে দেবী সেঠিকে বলা হয় হচ্ছে যে উপমহাদেশের সেরা কার্ডিয়াক সার্জন, কারণ তিনি প্রায় 100 অধিক ওপেন হার্ট সার্জারি সফলভাবে করছিল, এটা সেই টাইমের রেকর্ড ছিল। তো আমারও ইচ্ছা যে আমি খুব অনেক ওপেন হার্ট সার্জারি করব এবং ওপেন হার্ট সার্জারিগুলো আমাদের সফল থাকবে, কারণ ওপেন হার্ট সার্জারি করাটা ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট জব, যে অনেক কঠিন ওপেন হার্ট সার্জারি সফল করা। সো ওপেন হার্ট সার্জারি মানে কি, তোমার হার্টটাকে ওপেন করা হবে, তোমার হার্টটাকে কি করবে, ওপেন করবে। সো তোমার হার্টটা কোথায় আছে, তোমার হার্টটা এই জায়গায় আছে, এটাকে যদি তুমি ওপেন করতে চাও তাহলে কি করতে হবে, প্রথমে একটা ইলেকট্রিক করাত নিতে হবে, ইলেকট্রিক করাত নিয়ে এই বুকের মাঝ বরাবর যে স্টার্নাম আছে, স্টার্নাম বরাবর কাটতে হবে, কাটার পরে এই জায়গায় একটা প্লেট লাগাতে হবে, দুই পাশে দুইটা প্লেট লাগাতে হবে, সেই প্লেটের স্ক্রুগুলো ঘুরায় এই জায়গাটাকে, এই পুরা চেস্টের অংশটাকে উন্মুক্ত করতে হবে, উন্মুক্ত করলে আমাদের হার্টটা বের হবে। তাহলে এই যে হার্টটাকে বের করা বা ওপেন করা, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। যদিও বর্তমানে ওপেন হার্ট সার্জারির পরিমাণ কমে যাচ্ছে, বর্তমানে ওপেন হার্ট সার্জারি খুব বেশি করা হয় না। সো আমাদের এই যে হার্টের অংশটা বের করা, একে বলি আমরা ওপেন হার্ট সার্জারি। তারপর হার্টটা নিয়ে তুমি যা করতে চাও কারিগরি করবা, করে হচ্ছে যে তুমি আবার বন্ধ করে সেলাই করে দিবা। সো ওপেন হার্ট সার্জারিটা এখন একটু রেয়ার, কারণ হচ্ছে ওপেন হার্ট সার্জারিটা থেকে বর্তমানে ও হার্ট ওপেন না করে ছোট ইনসেশন করে, ছোট ফুটা করে আমরা টেস্টগুলো করতে পারি। যেমন আগে পেসমেকার বসানোর জন্য ওপেন হার্ট সার্জারি করা হতো, এখন পেসমেকার বসানোর জন্য আর ওপেন হার্ট সার্জারি করে না, এখন এখানে পেসমেকার বসে তার দিকগুলা দিয়ে দেয়। সো ওপেন হার্ট সার্জারিটা এখন জাস্ট একটা সেক্টরে বা একটা ক্ষেত্রেই করা হয়, সেটা হচ্ছে ক্যাবজে করা হয়। ক্যাবজ মানে কি, ক্যাবজের ফুল ফর্ম হচ্ছে, সি দ্বারা হচ্ছে করোনারি, এ দ্বারা হচ্ছে আর্টারি, বি দ্বারা হচ্ছে বাইপাস, জি দ্বারা হচ্ছে গ্রাফটিং। তাহলে ক্যাবস, করোনারি আর্টারি, বাইপাস, গ্রাফটিং, বা যেটাকে আমরা বলি বাইপাস সার্জারি, এই করার জন্য আমরা কি করি, ওপেন হার্ট সার্জারি ইউজ করি। এছাড়া বর্তমানে আর কোনো কিছুতে আমরা ওপেন হার্ট সার্জারি ইউজ করি না। গ্রাফটিং মানে কি, গ্রাফটিং মানে হচ্ছে এক জায়গায় টিস্যু অন্য জায়গায় লাগানো। এক জায়গার টিস্যু অন্য জায়গায় লাগানো। এক জায়গার টিস্যু অন্য জায়গায় লাগানোকে আমরা বলি গ্রাফটিং বলি। তাহলে এই বাইপাসে পিএ, তো এই যে ওপেন হার্ট করোনারি হার্টের বাইপাস গ্রাফটিং, এখানে কোন জায়গার টিস্যু কোথায় স্থাপন করা হয়। দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ডে যে করোনারি আর্টারি সাপ্লাই দিবে, যে করোনারি আর্টারি আমাদের হৃৎপিণ্ডে সাপ্লাই দেয়,
সেই করোনারি আর্টারি যদি এমনভাবে ব্লক হয় যে করোনারি আর্টারি এমনভাবে ব্লক হয়েছে যে এখানে তুমি আর কোনো স্টেইন বা চেইন বসাতে পারবে না। তুমি একটা জায়গায় করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে, সেই করোনারি আর্টারিতে তুমি কোনো স্টেন্ট বা চেইন বসাতে পারছো না। যখন তুমি কোনো স্টেন বা রিং বসাতে পারবে না, তখন তুমি কি চেষ্টা করবে? এই কার্ডিয়াক মাসেলটাকে বাঁচাইতে চাও, কিন্তু এখানে রাস্তা পুরাটা বন্ধ। এখানে রাস্তা তুমি পুরাটা বন্ধ পাইলে কি করবে? তুমি একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করতে চাও, যে লাইনটা আমাদের এই কার্ডিয়াক মাসেলে অক্সিজেন সাপ্লাই দিবে। তার মানে কি এই রাস্তা দিয়ে ঝামেলা হচ্ছিল, যেহেতু এই রাস্তা দিয়ে ঝামেলা হচ্ছে, আমি আরেকটা রাস্তা তৈরি করে নিলাম। এই যে আরেকটা রাস্তা তৈরি করে নেওয়া, এটাকে বলি আমরা বাইপাস। বাইপাস বাইপাস। এবং এই যে রক্তনালীটা আছে, এই রক্তনালীটা কোথা থেকে আসে? এই রক্তনালীটা এই যে করোনারি আর্টারিকে বাইপাস করলাম, বাইপাস করে এই টিস্যুর এই রক্তনালীটাকে আমরা অন্য কোনো জায়গা থেকে এনেছি। কোন জায়গা থেকে এনেছি? আমরা এই করোনারি আর্টারিটা আমরা কোথা থেকে আনি? আমরা যে বাইপাস করার জন্য যে ধমনীটা বা রক্তনালী আনি, সেটা আমরা কোথা থেকে আনতে পারি? সেটা আমরা হচ্ছে যে কিছু জায়গা থেকে আনতে পারি স্পেসিফিক, যেমন হচ্ছে যে আমাদের ইন্টারনাল মেমারি। আচ্ছা, সবচেয়ে কমনলি আমরা আনি হচ্ছে স্যাফেনাস ভেইন থেকে। স্যাফেনাস ভেইন, স্যাফেনাস ভেইন হচ্ছে আমাদের পায়ে থাকে, ঠিক আছে। সবচেয়ে কমনলি আমরা এই যে গ্রাফট করার জন্য যে রক্তনালীটা পা থেকে একটা রক্তনালীকে ছিঁড়ে এনে এই জায়গায় লাগাই। তো এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া পা থেকে যে ছিঁড়ে আনি সেখানে প্রবলেম হয় না? এখানে পা থেকে যে আমরা শিরাটা ছিঁড়ে আনি, সেই শিরাটার কাজ খুব কম পায়, এবং সেটা ছাড়াও কাজ চলতে পারবে আমাদের পায়ের মাসেলগুলোর মধ্যে। সো এইখানে আমরা এই স্যাফেনাস ভেইনটাকে আমরা ছিঁড়ে আনি এই বাইপাস গ্রাফটিং করার জন্য। তবে স্যাফেনাস ভেইন পায়ের টিস্যুটা বা পায়ের রক্তনালীটা আমরা কার্ডিয়াক মাসেলের সাথে লাগাই, মানে হৃৎপিণ্ডের সাথে লাগাই। তার মানে কি এক জায়গার টিস্যু অন্য জায়গায় লাগাচ্ছে, এটা মানে কি গ্রাফটিং। এবং কোন আর্টারিটাকে আমরা বাইপাস করছি? করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বলি। তো এই আমরা স্যাফেনাস ভেইন থেকে মেইনলি এই যে আমাদের শিরাটা নেওয়া হয় সেটা নেই। তারপর হচ্ছে আমাদের ইন্টারনাল মেমারি আর্টারি থেকেও নেওয়া হয়। এই দুইটা জায়গা থেকে আমাদের হচ্ছে আমাদের বাইপাস আর্টারি, তাহলে যে আর্টারিটা কি করতেছে? আমাদের এই পুরো রাস্তাটাকে বাইপাস করতেছে। তো কোনো কারণে আমাদের এই যে করোনারি আর্টারি রয়েছে, সেই করোনারি আর্টারিতে চর্বির পরিমাণ যদি 90 থেকে 95% হয়, তো এবং সেই জায়গায় আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব হচ্ছে না, তখন আমরা এই বাইপাস সার্জারিতে যাই। এবং এই বাইপাস সার্জারি করার সময় আমরা এই করোনারি ওপেন হার্ট সার্জারি করি। সো ওপেন হার্ট সার্জারি তাহলে আমাদের কয়েকটা টাইপ রয়েছে। ওপেন হার্ট সার্জারি বা হৃৎপিণ্ড ওপেন করে আমরা কিছু টাইপের আমরা ওপেন হার্ট সার্জারি দেখতে পাই। ওপেন হার্ট সার্জারির মধ্যে একটা টাইপ হচ্ছে অফ বিট পাম্পিং। অনবিট পাম্পিং বা এখানে আমরা কার্ডিও পালমোনারি তো এখানে কি করা হয় যে এই জায়গায় আমরা ওপেন হার্ট সার্জারি, আমরা হার্টটাকে ওপেন করে হার্টটার কাজগুলোকে বন্ধ করে আমাদের নিজেদের মন মতো ইউজ করব। তার মানে কি আমরা হচ্ছে হার্টটাকে অফ করছি। হার্ট যদি অফ হয় সারা বডিতে আমার ব্লাড সাপ্লাই লাগবে না, সারা বডিতে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য তখন আমরা একটা মেশিন ব্যবহার করি যেটাকে আমরা বলি হার্ট লাং মেশিন। হার্ট লাং মেশিন কি কার্ডিও পালমোনারি, আমাদের হৃৎপিণ্ড এবং আমাদের হচ্ছে যে ফুসফুস, এই দুইটাকে মিলিয়ে আমাদের সারা দেহে অক্সিজেন সাপ্লাই করতে পারে। সো কি করা হয়, আমাদের দেহের বাইরে একটা মেশিন লাগানো থাকে, যে মেশিনটা আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো কাজ করবে এবং সারা দেহে অক্সিজেন সাপ্লাইটা মেটাবে। তো এই যে মেশিনটা ব্যবহার করে এটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি মেশিন বলি। এই যন্ত্রটা বিট করে আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে। সেই যন্ত্রটা যেহেতু বিট করে এই জন্য আমরা কি বলি অন বিট পাম্পিং বা অন বিট ক্রিয়া আমরা বলতে পারি কি, ঠিক আছে। তো একে আমরা
অন বিট পাম্পিং বলতে পারি, কার্ডিও পালমোনারি বলতে পারি, বা অন পাম্প সার্জারিও বলতে পারি। অন পাম্প সার্জারি, যে আমাদের পাম্প মেশিনে রেখে, এই যে আমরা পাম্প মেশিনে রাখলাম, পাম্প মেশিনে রেখে আমরা সার্জারি করলাম, একে আমরা বলি অন পাম্প সার্জারি। তাহলে অন বিট পাম্পিং বা কার্ডিও পালমোনারি সার্জারি বা অন পাম্প সার্জারি বলতে আমরা কি বুঝাই, এই টার্মিনোলজিটা আমরা বেশি ব্যবহার করি। আমরা বলি যে আমরা যদি ওপেন হার্ট সার্জারির মধ্যে একটি হার্ট লাং মেশিন ব্যবহার করি, তাহলে এখানে একটা মেশিন ব্যবহার করা হয়, তাকে আমরা বলি হার্ট লাং মেশিন। না, এটাকে লাইফ সাপোর্ট বলা যাবে না, লাইফ সাপোর্ট আমরা এটাকে বলি না, লাইফ সাপোর্ট আমরা মেনলি বলি ভেন্টিলেটরের মধ্যে গেলে। আমাদের এখানে ট্রাকিয়া কেটে যদি আমরা এখানে একটা শ্বাসনালী প্রবেশ করি, তখন তাকে আমরা লাইফ সাপোর্ট বলি, এটাকে লাইফ সাপোর্ট বলা যাবে না। হার্ট লাং মেশিনের মাধ্যমে এখানে একটা বিট করে, এটা জাস্ট হৃৎপিণ্ডের মতো কাজ করে আমাদের সারা বডিতে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে অনেক সমস্যা আছে, এক্ষেত্রে অনেক কমপ্লিকেশন দেখা যায়। যদি এই হার্ট লাং মেশিন কোনো কারণে নষ্ট হয়ে যায়, পেশেন্ট মারা যাবে। তো দ্যাটস ওয়াই আমরা বর্তমানে অফ বিট পাম্পিং, অফ বিট সার্জারি করি। অফ বিট সার্জারিতে কি করা হয়, আমাদের হৃৎপিণ্ডটাকে কিছু ওষুধ প্রয়োগ করে হৃৎপিণ্ডের স্পন্দনটাকে কমিয়ে আনা হয়। কি করা হয়, কিছু ওষুধ বা মেডিকেশন ব্যবহার করে সার্জারির আগে হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে আনে। যেখানে ও মিনিটে 70 বার বিট করতো, সেখানে হয়তো ও মিনিটে 40 বার বিট করে। এই যে স্পন্দন সংখ্যা কমিয়ে আনা হয়, একে আমরা কি বলি, অফ বিট সার্জারি বলি। একে আমরা কি বলি, অফ বিট সার্জারি বলি। তাহলে অফ বিট সার্জারিতে কি করা হয়, কোনো হার্ট লাং মেশিন ব্যবহার করা হয় না। এখানে আমাদের হৃৎপিণ্ডকে হৃদস্পন্দন ওষুধ দিয়ে হৃদস্পন্দন আমাদের কি করা হয়, ওষুধ দিয়ে কমিয়ে রাখা হয়। কমিয়ে রাখা হলে কি হয়, কমিয়ে রাখা হলে কাজ করাটা সুবিধা হচ্ছে, যে নাইলে দেখা যায় আমি ফুটা করতে যাবো এক জায়গায়, হৃৎপিণ্ড আরেক জায়গায় দৌড়াবে। তো সেজন্য আমি কি করতে পারি, হৃদস্পন্দনটাকে কমায় রাখছি, তখন কাজ করতে সুবিধা। এখানে কোনো আমি হার্ট লাং মেশিন ইউজ করছি না, তো একটা মেশিনের উপর আমার নির্ভর লাগবে না, আমার হৃৎপিণ্ডে কাজ করবে, যদিও একটু বিট দুর্বল থাকবে, কিন্তু আমি বেঁচে থাকবো। এবং আরেকটা যেটা বর্তমানে করা হয়, এবং বাংলাদেশে রিসেন্টলি কিছুদিন আগে ডক্টর আশরাফুর রহমান সিয়াম, এনআইসিভিডির যে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট, সবচেয়ে কম বয়সে কার্ডিয়াক সার্জন বা মানে কার্ডিওলজির টিম হেড সিয়াম ভাই বাংলাদেশে সফলভাবে একটা অপারেশন করছে, যেটাকে আমরা বলি মিড ক্যাপ। তো মিড ক্যাপের ফুল ফর্ম হচ্ছে, এম দ্বারা মিনিমাম, আই দ্বারা ইনভেসিভ, ডি দ্বারা ডিরেক্ট, সি দ্বারা কার্ডিয়াক না করোনারি আর্টারি বাইপাস। তো এই অপারেশনটা বাংলাদেশে হতো না আগে। সিয়াম ভাই এবং তার টিম ইন্ডিয়া সিঙ্গাপুর থেকে মোস্ট প্রবাবলি ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে বর্তমানে মিড ক্যাপ শুরু করছে। সো মিড ক্যাপ করার জন্য একটা পেশেন্টের আমাদের বাইপাস সার্জারি করা লাগবে, তার আমার সব কাটা লাগবে না, আমি এখান থেকে ছোট একটা ফুটা করব, সেই ফুটা দিয়ে ছোট ফুটা করে আমি হচ্ছে যে করোনারি আর্টারি বাইপাস করে দিব। সো এই যে বর্তমানে সব কিছুই ছোট ফুটা করে করার চেষ্টা করা হচ্ছে। আগে পুরো পেট কাটা হইতো একটা পিত্তথলি অপারেশনের জন্য, এখন আমাদের কি করে, ল্যাপারোস্কোপি করে, ফুটা করে ক্যামেরা দিয়ে দেখে অপারেশন করে। সো এখানেও আমাদের মিনিমাম ইনভেসিভ, যে আমাদের সবচেয়ে কম কতটুকু ক্ষতি করে বা কতটুকু কম একটা জায়গা কেটে আমরা একটা বাইপাস করতে পারি, এই জন্য আমরা কি বলি, মিনিমাম ইনভেসিভ ডাইরেক্ট করোনারি আর্টারি বাইপাস। একে কি বলা হয়, মিড ক্যাপ বলা হয়। মিড ক্যাপের জনপ্রিয়তা বাড়ছে পৃথিবীব্যাপী, কারণ কি ওপেন হার্ট সার্জারি অনেক কমপ্লিকেশন, ওপেন হার্ট সার্জারি করার পর পেশেন্ট মারাও যেতে পারে, বাট মিড ক্যাপে সেরকম কোনো কমপ্লিকেশন থাকে না। আরেকটাকে আমরা বলি রোবট সার্জারি, আরেকটাকে আমরা কি বলি, রোবট সার্জারি বলি। রোবট সার্জারিটা নিয়ার ফিউচারে পৃথিবীতে এমনই হবে,
এবং আমি ইনশাল্লাহ রোবট সার্জারির মধ্যে চলে যাব, কারণ পৃথিবীর ফিউচার রোবট সার্জারি। এবং যদি বাংলাদেশে থাকি, বাংলাদেশে যদি রোবট সার্জারি না আসে, আমি কার্ডিয়াক সার্জন হওয়ার পর যেভাবেই হোক রোবট সার্জারি বাংলাদেশে আনবো, কারণ রোবোটিক সার্জারি পৃথিবীর ফিউচার। পরবর্তী ফিউচার হচ্ছে রোবট সার্জারি পৃথিবীতে। মানুষের কোনো সার্জারি করবে না, আমি বসে থাকবো, রোবটকে ডিমান্ড করব, রোবটকে চালাবো, রোবট সার্জারি করবে আমার সামনে, ঠিক আছে? কারণ কি, রোবটকে যখন আমি প্রোগ্রাম করবো এইভাবে, রোবট আরো স্ট্রং হবে, তার অ্যাকুরেসি আরো ভালো থাকবে, কিন্তু আমার পিছন থেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে রোবটকে। সো রোবট সার্জারি পৃথিবীব্যাপী খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ওপেন হার্ট সার্জারি ক্রিয়া কৌশল। আর কিছু আছে কিনা দেখি। আমি হার্টেরই সার্জন হব, কার্ডিয়াক সার্জন হব, আর কোনো কিছুর জন্য হব না। তো শেষ আমাদের হার্টের রোগ। তোমরা এখন বই থেকে একবার রিডিং দিবে, দেওয়ার পর যদি কিচ্ছু না বোঝো জাস্ট আমাকে বলবা। সার্জারিতে মারা গেলে ডক্টরের উপর কেস হয় না, না, সার্জারিতে মারা যাইতেই পারে একটা রোগী, এগুলাকে বলে মেজর অপারেশন। এই যে হার্টের অপারেশন, মস্তিষ্ক অপারেশন, এগুলো মেজর অপারেশন বলি। এখন যদি একটা পেশেন্ট মারা যায়, সেখানে যদি আমার নেগলিজেন্স থাকে, যে আমি সার্জারি করতে গিয়ে আমি ইচ্ছাকৃতভাবে ভুল করছি, বা আমি কেয়ার না নেওয়ার কারণে পেশেন্ট মারা গেছে, তখন আমার নামে প্রফেশনাল মামলা হতে পারে, বাট সেটা প্রমাণ করতে হবে আমার নেগলিজেন্সে মারা গেছে। কারণ সার্জারিতে একটা পেশেন্ট মারা যেতেই পারে, তাই না? হঠাৎ এক্সেসিভ ব্লিডিং হচ্ছে সেই পেশেন্টের, কোনোভাবে আমি ব্লিডিং থামাতে পারছি না, তার ব্লিডিং ডিসঅর্ডার ছিল আগে, সেটা আমার দোষ না। সার্জারির সময় পেশেন্ট মারা যেতে পারে, এইসব বড় অপারেশনের সময় আমরা বংশই নিয়ে নিই পেশেন্ট মারা গেলে হচ্ছে, কারণ কি এসব অপারেশনে পেশেন্ট মারা যেতেই পারে, কিন্তু হচ্ছে যে দেখতে হবে আমার নেগলিজেন্স আছে কিনা, আমি কোনো নেগলিজেন্স করছি কিনা, আমি কোনো ভুল করছি কিনা। আমি যদি কোনো ভুল করি, তখন হচ্ছে যে আমার নামে মামলা হলেও হতে পারে। চান্স পেলে কি সাবজেক্ট না, প্রথম 5 বছর এমবিবিএস সেম, প্রথম 5 বছর এমবিবিএস সেম, এমবিবিএস করার পর তারপর আমরা ভাগ করি যে আমরা কোন সাবজেক্টে যাব, প্রথম 5 বছর সেম। কেউ চাইলেই কার্ডিওলজি নিয়ে পড়তে পারে। তোমরা 5 বছর এমবিবিএস পড়বা, এমবিবিএস পড়ার পর পরবর্তী সময়ে তুমি এমবিবিএস কমপ্লিট করছো, এমবিবিএস কমপ্লিট করার পর তোমাদের হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট হিসেবে কার্ডিওলজি তুমি নিতে পারো, বা কার্ডিয়াক সার্জারি নিতে পারো, তুমি চাইলেই নিতে পারবা। বাট সেটার জন্য যে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষাটা একটু ভালোভাবে দিতে হবে। বাট একবার মেডিকেলে চান্স পেয়ে গেলে আশা করি ওই ভর্তি পরীক্ষা তুমি ভালো দিতে পারবা, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন না থাকলে বলতে পারো। এবং আমি তোমাদের বই থেকে একদম বেসিক পড়াইছি, সিস্টেমটা বলছি, আমি বইয়ের ভেতরের লাইন পড়াইনি। সো তোমরা বইয়ের ভেতরের লাইন পড়ে যে যা বুঝবা না গ্রুপে পোস্ট করবে, আমি পড়িয়ে দিব। কারা ভাগ করে যে কি হবে, আচ্ছা এই ভাগটা নিজের উপর, এই ভাগটা হচ্ছে তুমি এমবিবিএস, এই যে যেমন আমি এমবিবিএস 4th ইয়ারে আছি, 5th ইয়ারে উঠবো, এমবিবিএস ফাইনাল প্রপ পাস করব, তারপর 1 বছর ইন্টার্ন করব, তার মানে 6.5 বছরের একটা কোর্স করব, করার পর তারপর আমি ভর্তি পরীক্ষা দিব নানা জায়গায়। যে আমাদের বিসিপিএস আছে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আছে, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি আছে, তারপর এনআইসিবিটি, নানা জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যে আমি ভর্তি পরীক্ষা দিব। ভর্তি পরীক্ষা দিয়ে আমি সার্জারি আর হচ্ছে মেডিসিনের লাইনে যাব। এখন যদি আমি কার্ডিয়াক সার্জারিতে চান্স পাই, তাহলে আমি কার্ডিয়াক সার্জারি নিয়ে পড়বো। আমি যদি কার্ডিওলজিতে চান্স পাই, তাহলে কার্ডিওলজি নিয়ে পড়বো। এখন কথা হচ্ছে ভাইয়া একবার চান্স পাইলাম না, আবার দেওয়া যাবে? হ্যাঁ, আবার দিতে পারবা। তোমার যদি ইচ্ছা থাকে তুমি কার্ডিয়াক সার্জারি নিয়েই পড়বা, তো আবার ভর্তি পরীক্ষা দিয়ে কার্ডিয়াক সার্জারিতে চান্স পেয়ে নিবা। সো কার্ডিয়াক সার্জারিতে চান্স পেতে হবে, তারপর তুমি কার্ডিয়াক সার্জারিতে পড়তে পারবা।